লাভ প্রত্যয় শুধু যে আমরা প্রত্যয় পড়ব তা নয়, প্রত্যয়ান্ত পদ পড়ব তা নয়, প্রত্যয়গুলির প্রয়োগ কি, কিভাবে তারা বাক্যে ব্যবহৃত হয়, অনুবাদে তাদের প্রয়োগ কি রকম, অশুদ্ধি সংশোধন তাদের প্রয়োগ আছে কিনা, এবং ব্যুৎপত্তি নির্ণয়, এতগুলি প্রয়োজন রয়েছে প্রত্যয়ের। তাই প্রত্যয় কিন্তু একটু আলোচনামূলকভাবেই আমরা পড়ব। এবং পরীক্ষার পরে ইন্টারভিউতে কিন্তু প্রত্যয় থেকে প্রশ্ন করে, তার জন্য কিন্তু এই ক্লাসগুলি আগের থেকেই রেডি থাকছে। সুতরাং সব কাজেই কিন্তু প্রত্যয় লাগবে। এবং আমরা দেখেছি যে গত বছর 2016 যে পরীক্ষা হয়েছে গতবার, সেখানে 15টা কোশ্চেন এসছে প্রত্যয় থেকে। 55টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন প্রত্যয় থেকে এসেছে। 14+1 একটা বিকল্প এসেছে, সেটাও প্রত্যয় থেকে এসেছে। আর অনুবাদ কারক ছাড়া যেমন হয় না, একটু স্ট্যান্ডার্ড অনুবাদ প্রত্যয় ছাড়া হয় না। এই কথাটা আমি রোজই বলেছি, আজকেও বললাম। যাই হোক, আমি শুরু করি। প্রত্যয়, লিয়প প্রত্যয়। লপ প্রত্যয় দেখো, পাণিনি সূত্র করেছেন সমাসে অনং পূর্বে ত্ব ল্যা লিয়প। বলছে, আগে আমি পাণিনির সূত্রটা উল্লেখ করে দিলাম এখানে, যে পাণিনি কি বলেছেন। তিনি বলছে সমাসে, সমাস করতে হবে, মানে কারোর না কারোর সঙ্গে একে যুক্ত করতে হবে, কেউ না কেউ সঙ্গে যুক্ত থাকবে, একা একা থাকবে না। কেন এটা বলছেন? এর আগে আমরা তাঁচ প্রত্যয় পড়েছি। তাঁচ প্রত্যয় আমরা দুটো নিয়ম দেখেছিলাম। কি নিয়ম দেখেছিলাম? যে একাধিক ক্রিয়ার একটা কর্তা হতে হবে। যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাই, তাহলে বাড়ি যায় একটা কর্তা, আর ভাত খায় একটা কর্তা। দুটো কর্তা রয়েছে, এই দুটো ক্রিয়া রয়েছে, যাওয়া আর খাওয়া দুটো ক্রিয়া রয়েছে, কিন্তু দুটোর কাজই কে করছে? আমি করছি। তাহলে একাধিক ক্রিয়া, আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে তারপর খেলতে গেলাম। তাহলে বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে অনেকগুলো কর্তা রয়েছে, অনেকগুলো ক্রিয়া রয়েছে, এবং সবকটা দেখো কর্তা একটাই, আমি। তো এরকমও থাকতে পারে একাধিক, মানে দুইয়ের মিনিমাম দুটো, তিনটে, চারটে সব থাকতে পারে। তাহলে একাধিক ক্রিয়ার একটা কর্তা থাকতে হবে, এটা প্রথম সূত্র, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা পূর্বকালীন ক্রিয়া হতে হবে, আগে ঘটতে হবে, এবং সেটা অসমাপিকা ক্রিয়া হতে হবে, পূর্বকালীন অসমাপিকা ক্রিয়া। এইটুকু ছিল হচ্ছে তাঁচের নিয়ম। পাণিনি কি করলেন? তাঁচের আগে বললেন তাঁচে যা যা নিয়ম আছে ঠিক আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে একাধিক ক্রিয়ার একটা কর্তা, 2 নম্বর হচ্ছে পূর্বকালীন অসমাপিকা ক্রিয়া থাকতে হবে। তিনি কি করলেন? এই যে নতুন একটা শব্দ উনি জুড়ে দিলেন, উপসর্গ যুক্ত। এই উপসর্গটা আগে থাকতে হবে, এইটা লব প্রত্যয়ের একটা এক্সট্রা নিয়ম। অর্থাৎ তাঁচে যা যা নিয়ম আছে সেম সেম নিয়ম থাকবে, শুধু আগে যদি দেখি উপসর্গ আছে বা উপসর্গের প্রয়োগ করতে হয়, তাহলে তাঁচের জায়গাতে লিয়প হবে। এই জন্য উনি বললেন সমাসে, অর্থাৎ সমাস করতে হবে। হ্যাঁ, তাহলে সমাস কার সঙ্গে হবে? ওই নিপাতগুলোর সঙ্গে সমাস হবে, উপসর্গগুলোর সঙ্গে সমাস হবে, মানে প্র, পরা, দূর, বি, সম, সু, অতি, অধি, এই যেগুলি রয়েছে সেইগুলির সঙ্গে সমাস হবে। আর উনি বললেন ঠিক সমাস হবে, কিন্তু অনং পূর্বে, অনং যদি হয়, অন অং, দেখো অনংটা লিখলে কি হচ্ছে? অ, তারপর দেখো নং তৎপুরুষের নং, এরকম হচ্ছে অনং। তাহলে এই নংটা ছাড়া যদি অন্য কোনো সমাস, ন, নং, অনং, এটা আবার নং তৎপুরুষ হয়েছে। বলছে নং তৎপুরুষ যদি থাকে তাহলে আর লব প্রত্যয় করা যাবে না, নং ছাড়া। এইটা এতটা গুরুত্বপূর্ণ নয়, এই অনং পাঠটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেটা আমরা দেখিয়ে দেবো। শুধু দেখতে হবে সমাস হয়েছে কিনা, এবং আগে প্র, পরা, দূর, বি, সম, সু, অতি, অধি ইত্যাদিগুলি আছে কিনা। হ্যাঁ, তাহলেই লব প্রত্যয় করতে হবে। আর যে কন্ডিশন ছিল 1 আর 2 নম্বর, এগুলো তো থাকবেই। আচ্ছা দেখো, আরেকটা লাইন মোটা মোটা করে লিখে দেওয়া রয়েছে, ধাতুর পূর্বে উপসর্গ থাকতে হবে। তাই লব প্রত্যয় যখনই করব বা করা হয়েছে, বা আইডেন্টিফাই করতে বলবে, চিনতে বলবে, ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে, দেখতে হবে আগে উপসর্গ আছে কিনা। এবং লব প্রত্যয়ের অবশিষ্ট থাকে কি?
জ অবশিষ্ট থাকে। এই জটা কখনো কখনো জফালা হয়ে যায়, কখনো জটা জয়ই থাকে। তাহলে এই দুটো আছে কিনা শেষে, তাহলে প্রথমে উপসর্গ আর শেষে জফালা আছে কিনা, এইটা চেনার একটা উপায়। কিন্তু শুধু যে এইটাই হবে তা নয়, কিন্তু এটা দিয়ে 90% চেনা যায় যেটা লব প্রত্যয় হবে। আচ্ছা, তাহলে উপসর্গটি ধাতুর সাথে সমাসবদ্ধ হবে। বলা হচ্ছে ধাতুর সঙ্গে সমাস যুক্ত হবে। পাণিনিও বলেছেন সমাসবদ্ধ হতে হবে, ধাতুর আগে যুক্ত হবে। কারণ আমরা জানি উপসর্গ কোথায় যুক্ত হয়, উপসর্গা ক্রিয়া যোগে। উপসর্গগুলো ধাতুর আগে যুক্ত হয়, ক্রিয়াপদের আগে যুক্ত হয়। এবং এই যে যুক্ত হলো, যেমন ধরো এখানে লেখা সম ক্ষিপ যুক্ত লব, তুমি কি করলে সংক্ষিপকে একসঙ্গে লিখলে, মাঝখানের প্লাসটা দিলে না। এই যে মাঝখানটা হাইফেন ছিল, পূর্বক চিহ্ন ছিল, সেটা দিলে না, তাহলে সংক্ষিপ হলো। এই সংক্ষিপটা কি করে হলো, কোন সমাসে হলো? এই সমাসের নাম গতি সমাস। তাহলে তোমরা তৎপুরুষ সমাস যখন পড়বে, তখন তখন তুমি গতি সমাসটাও পড়তে হবে। তৎপুরুষের একটা ভাগ গতি সমাস। তাহলে গতি সমাস চিনব কী করে? যখনই দেখবে কোনো প্রত্যয়ান্ত পদের সঙ্গে উপসর্গের সমাস হয়েছে, বলবে গতি সমাস হয়েছে। তাহলে প্রত্যয়ান্ত পদ মানে এই যে সংক্ষিপ্ত, আগে দেখো উপসর্গ রয়েছে, তাহলে আগে যদি উপসর্গ থাকে, লব প্রত্যয় যত পদ রয়েছে সব গতি সমাসে হয়েছে। তাহলে আগে উপসর্গ থাকবে আর পরে কোনো না কোনো প্রত্যয় থাকবে। এইরকম হলে তখন গতি সমাস বলা হয়। এক কথায় গতি সমাস শেষ। তোমাকে তার পরীক্ষায় লিখতে বলবে না গতি সমাস কাকে বলে ব্যাখ্যা করো, ভট্টজি দীক্ষিত কী বলেছেন ব্যাখ্যা করো, এসব বলবে না। জাস্ট আইডেন্টিফাই করতে বলবে, একটা পদ দিয়ে বলবে এখানে কোন সমাস হয়েছে। তাহলে তখন যদি দেখো লব প্রত্যয়ান্ত পদ রয়েছে, বলবো গতি সমাস হয়েছে। এইভাবে সংক্ষেপে চেনার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর লব প্রত্যয়ান্ত পদ কি? অব্যয়। অবশ্যই তারা অসমাপিকা ক্রিয়ার বাচক। তাহলে এই অব্যয়, আর কোন কোন প্রত্যয়ান্ত পদ অব্যয় বলেছিলাম? 3টে এরকম প্রত্যয়ের নাম আমি বলেছি যারা অব্যয় পদ গঠন করে। কারা কারা তারা অব্যয় পদ গঠন করে? তাচ আর লব সেম টু সেম, যেখানে যেখানে তাচ হয় সেখানে সেখানেই লব হয়। লবে একটা উপসর্গ এক্সট্রা থাকে, আর কোনো পার্থক্য নেই কিন্তু দুজনের। তাহলে এরা দুজনেই হচ্ছে অব্যয় পদ গঠন করে। আর একটা হচ্ছে তুমুন। তাহলে 3জন পেলাম, লব পেলাম, তাঁচ পেলাম আর তুমুন। এরা 3জন কি করে? অব্যয় পদ গঠন করে। মানে কি? অর্থাৎ তুমি যখন সংক্ষিপ্ত তৈরি করলে, সংক্ষিপ যুক্ত লব সংক্ষিপ্য, এই সংক্ষিপ্যর পরে তুমি আর বিসর্গ যুক্ত করতে পারবে না, ময়সন্ত যুক্ত করতে পারবে না, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করতে পারবে না। কিন্তু তুমি গম প্লাস ত, তারপরে তুমি গতা করতে পারবে, গতম করতে পারবে, গতৌ করতে পারবে, গতা নাম করতে পারবে, গতস্য করতে পারবে, গতসু করতে পারবে, গতাসু করতে পারবে, সব করতে পারবে। কিন্তু এই 3টে প্রত্যয় আর কোনো বিভক্তিবচন জোড়া যায় না, এদের চেহারার কোনো পরিবর্তন হবে না, এরা অব্যয়। তাহলে বোঝা গেল লব প্রত্যয়ান্ত পদ, তাচ প্রত্যয়ান্ত পদ এবং তুমুন প্রত্যয়ান্ত পদ, এই 3টে হচ্ছে অব্যয় পদ এবং এরা সবাই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার বাচক। এই 3টের ক্ষেত্রে এই লাস্টের নিয়মটা প্রযোজ্য, 3জনেই অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়। কিন্তু তা প্রত্যয়, ত প্রত্যয়, তবতু প্রত্যয় এরা কিন্তু সমাপিকা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় বা সমাপিকা ক্রিয়ার বাচক। তাহলে লব প্রত্যয় কী জানলাম? তাজ প্রত্যয় যা যা নিয়ম, লব প্রত্যয় তাই তাই নিয়ম। শুধু লব প্রত্যয় একটা উপসর্গ এক্সট্রা থাকে, এইটুকু। আর লব প্রত্যয়ের অবশিষ্ট কি থাকে? জ অবশিষ্ট থাকে। লয় হসন্ত পয় হসন্ত ইত চলে যায়, ইত চলে যায় মানে লোপ পায়। তাহলে জ হসন্ত থাকে মানে জ অবশিষ্ট থাকে মানে জফালা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোথায় জফালা হবে আর কোথায় জটা জ থেকে যাবে, সেইটা একটু তোমাকে প্রত্যয়ান্ত রূপগুলো মুখস্থ করার সময় দেখতে হবে। প্রত্যয়ান্ত রূপ তো মুখস্থ করতেই হবে, কিন্তু পড়ার সময় তোমাকে একটু খেয়াল করে পড়তে হবে যে কোথায় জ থাকছে, কোথায় জফালা থাকছে। কি করে বুঝবো? দেখো এখানে একটা জায়গা লেখা রয়েছে প্রত্যয়ান্ত রূপ, এটা একটু দেখিয়ে নিই, তারপরে আগের পাতায় যাব। কে জান করলো? আচ্ছা, প্রত্যয়ান্ত রূপ দেখে নিই কি করে লব প্রত্যয় হচ্ছে। দেখো অধি, আগে উপসর্গ থাকতেই হবে বলেছি। হ্যাঁ, উপসর্গ না থাকলে কিন্তু লব প্রত্যয় হবে না। তাহলে আগে অধি থাকলো, তারপর দেখো ই, ই ধাতু, ই মানে গমন করা, কিন্তু অধিপূর্বক ই ধাতু হলো অধ্যয়ন করা হয়ে যায়। তারপর লব প্রত্যয়, লব প্রত্যয়ের কী অবশিষ্ট থাকে? জ অবশিষ্ট থাকে, জ বা জ ফলা অবশিষ্ট থাকে। এইবার দেখো যেখানে রস্বস্বরান্ত ধাতু রয়েছে সেখানে একটা তুক আগম ঘটে। ভালো করে খেয়াল করে জায়গাটা, যেটা ভালো করে খেয়াল করো, অধিত্য, অধি, অধৈরসী রয়েছে, তার সঙ্গে রস্যই যুক্ত হয়েছে। তাহলে রস্যই আর রস্যই সন্ধি করে দাও। পাশাপাশি দুটো রস্যই থাকলে কি হয়ে যায়? দীর্ঘিকার হয়ে যায়, হয়ে গেল অধয় দীর্ঘী।
আর লপের জ ফলা আছে, তাহলে অধি জ হওয়া উচিত ছিল, কিন্তু না, এই ধাতুটা যেহেতু স্বরান্ত ধাতু, হ্যাঁ, তাই স্বরান্ত ধাতু হওয়ায় একটা তুক আগম ঘটেছে, তয়রস্যু কয় হসন্ত। কি আগম ঘটেছে? তুক, তয়রস্যু কয় হসন্ত, তুক। তুকের কি থাকে? শুধু ত অবশিষ্ট থাকে, ক চলে যায়, রস্যু চলে যায়, শুধু ত অবশিষ্ট থাকে। তাহলে অধি প্লাস ই হয়ে গেল অধয় দীর্ঘি। এবার তুকের থাকলো কি? তয় হসন্ত, তয় হসন্ত অবশিষ্ট থাকলো। এবার লিখে লিখে করো, তয় হসন্ত অবশিষ্ট থাকলো, আর লপের জ ফলা অবশিষ্ট থাকলো, হয়ে গেল অধিত্য। তাহলে এইরকম যদি আমি একটু পাশে নিয়মটা লিখে নিই, এই নিয়মটা একটু পাশে এরকম বাংলায় যদি লিখে নিই, যে অধিপূর্বক ই ধাতু রস্বই রস্বই মিলে দীর্ঘইকার হয়েছে, আর একটা হ্রস্বস্বরান্ত ধাতু হওয়ায় বা হ্রস্বস্বর যুক্ত ধাতু হয়, একটা তুকের তয় হসন্ত অবশিষ্ট হয়েছে, আর জফলা যুক্ত হয়েছে, হয়ে অধিত্য হয়েছে। এইভাবে যদি আমি একটা লিখে নিই বা লিখে লিখে পড়ি কয়েকটা অন্তত, দেখবে একটা নিয়ম 3-4 জায়গায় অ্যাপ্লিকেবল হবে, আর তুমি কখনো ভুলবে না সেগুলো। বইয়ের মধ্যে পেন্সিল নিয়ে বসো, হ্যাঁ, দাগি দাগি দেখো কোথায় মিলছে কোথায় মিলছে না। ঠিক একই রকম দেখো, অনু উপসর্গ, ক্রি ধাতু, লব প্রত্যয়। তাহলে অনু থাকলো, তার সঙ্গে ক্রিটা বসিয়ে দিলাম, অনুক্রি। এবার স্বরান্ত ধাতু, তাই দেখো ত এসেছে একটা, মানে তুক এসেছে, আর জফলা যুক্ত হয়েছে, অনুকৃত্য। অনু, তার সঙ্গে দেখো ভূ ধাতু, এটা কিন্তু আর স্বরান্ত ধাতু নয়, হ্রস্বস্বরান্ত ধাতু নয়, স্বরান্ত ধাতু কিন্তু হ্রস্বস্বরান্ত ধাতু নয়, দীর্ঘস্বরান্ত ধাতু। তাহলে অনুপূর্বক ভূ দীর্ঘস্বরান্ত ধাতু হয়, আর তুকটা আসতে পারেনি এখানে, তাই জটা জয়ই থেকে গেছে। দেখো অনুভূ, জ আর অন্তঃস্থ পুটুলি দেওয়া দুটো একই জিনিস, বাংলাতে পুটুলিটা আছে, সংস্কৃতে পুটুলিটা নেই, অনুভুয়া। পরেরটা দেখা যাক, অনু জ্ঞা ধাতু। জ্ঞা ধাতুতে কি কার রয়েছে? আকার রয়েছে, মানে দীর্ঘস্বর রয়েছে। তাহলে দীর্ঘস্বর থাকলে আবার ত আসবে না, একমাত্র হ্রস্বস্বরান্ত ধাতুতেই কিন্তু ত আসছে। তাহলে যেই অনুপূর্বক জ্ঞা লাভ করে অনুজ্ঞায়, তাহলে অনুজ্ঞা অনুজ্ঞায়, বি জ্ঞা বিজ্ঞায়, আদা আদায়, নিধা নিধায়, সব একই রকম। এই তাহলে দেখে নাও কোথায় কোথায় এখন দীর্ঘস্বরান্ত ধাতু রয়েছে, স্বরান্ত ধাতু রয়েছে, সেখানে কি হয়েছে? সব অন্তস্তয় 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 হয়েছে। আর যেখানে হ্রস্বস্বরান্ত ধাতু রয়েছে, সব তুক এসে তয়জাফালা 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 হয়েছে। এই তো স্বরান্ত ধাতু শেষ। এই দুটো তিনটো নিয়মে স্বরান্ত সব ধাতু তোমার দেখবে কমপ্লিট। এইবার ব্যঞ্জনান্ত ধাতুর মধ্যে দেখতে বৈচিত্র্য কি আছে। ব্যঞ্জনান্ত ধাতুতে এরকম 3-4খানা নিয়ম পাবে, এখানে দুটো নিয়ম পেয়েছো, ব্যঞ্জনান্ত ধাতুতে 4-5টা নিয়ম পাবে। তাহলে এই দুটো আর 4-5টা 6-7টা নিয়মে দেখবে লব প্রত্যয়ের ম্যাক্সিমামটা শেষ, আর দুটো একটা কোনো নিয়মে মিলবে না। হ্যাঁ, সেটাকে তুমি একটু আলাদা করে পড়তে হবে। এরকম 10টা নিয়ম যদি তুমি প্রত্যয়ান্তর মধ্য থেকে নিজে নিজে লিখে 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 করতে পারো, যেমন করে যে পাশে লিখে ক ধাতু ক নম্বর স্বরান্ত ধাতুর পরে ডট 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 দিয়ে রেখেছে, এইভাবে নিজে নিজে লেখো, হ্যাঁ, পড়ার সময়, তাহলে আর এই প্রত্যয়গুলো কখনোই ভুল হবে না। নেক্সট, ব্যঞ্জনান্ত ধাতুতে কীরকম পরিবর্তন হচ্ছে দেখি। দেখো, প্রযুক্ত অর্থযুক্ত লব, এই অর্থ ধাতুটা একটু অন্যরকম। প্রযুক্ত অর্থ হলেও একটা অন্তঃস্থ এসেছে, স্বরান্ত ধাতুর মতো এর চেহারা হয়েছে। অর্থ ধাতু যেটা ব্যঞ্জনান্ত, কিন্তু হয়েছে স্বরান্ত ধাতুর মতো জ এসেছে, তাহলে এটা একটু আলাদা, তাই আমাকে এটা আইডেন্টিফাই করে রাখতে হবে। কিন্তু বাকি যে ব্যঞ্জনান্ত ধাতু রয়েছে সেগুলো একটু খেয়াল করে দেখো। এই যে ব্যঞ্জনান্ত মানে কি, হসন্ত আছে, দেখো ইক্স হসন্ত আছে, এটা ব্যঞ্জনান্ত। ইক্স একই ধাতু, হসন্ত রয়েছে। চর হসন্ত রয়েছে, বস হসন্ত রয়েছে, সব ব্যঞ্জনান্ত ধাতু। এবং আগে সবার উপসর্গ রয়েছে, উপসর্গ না থাকলে তো লব হবে না, উপসর্গ রয়েছে, তাহলে এই উপসর্গ রয়েছে এবং ব্যঞ্জনান্ত ধাতু, তারপরে লব হয়েছে। তাহলে লপের কি অবশিষ্ট থাকছে? দেখো সব কটাতে জফলা আছে। কি করে হলো এবার দেখবো। উপযুক্ত ইক্স সন্ধি করো, উপতে অকার আছে আর দীর্ঘই আছে, তাহলে দীর্ঘয়ের সঙ্গে সন্ধি করলে দীর্ঘইটা কি হয়ে যাবে? একার হয়ে যাবে। যেমন গণযুক্ত ঈশো কি হয়ে যায়? গণেশ। তাহলে উপযুক্ত ইক্স কি হবে? উপেক্ষ, আর লপের কি থাকে? জফলা থাকে, জুড়ে দাও, রূপটা হয়ে গেল উপেক্ষ। নির যুক্ত ইক্স যুক্ত লপ, তাহলে নির বানান নয়রসি রয় হসন্ত, আর ইক্সতে দীর্ঘইকার রয়েছে, তাই রট সঙ্গে কিও যুক্ত হয়ে গেল, দীর্ঘিকার যুক্ত হয়ে গেল, আর কিওর পরে জফলা হয়ে গেল নিরীক্ষ। আচ্ছা, তাহলে পরিচর্যতে জয় রেফ কেন হয়ে গেল? এখানে জফলা কেন হলো না? এইটা তোমাকে একটু খেয়াল করতে হবে, কেন হলো এই জায়গাটাতে সব জফলা জফলা হচ্ছিল, এখানে কেন জফলা হলো না? খেয়াল করে দেখো, পরি পূর্বক চর ধাতুর পরে লপ হয়েছে। এবার চর বানান কি? চ রয় হসন্ত যখন তুমি লিখছো চর, আর লপের কি অবশিষ্ট থাকে?
লপের জ অবশিষ্ট থাকে। এই রকম লেখার পরে তোমার কি হবে, রয় হসন্ত, দেখো এই যে রয় হসন্তটি রয়েছে, রয় হসন্তটি আমরা কি হয় জানি, পরের বর্ণে রেফ হয়ে যায়। দেখো জটা জয়ই আছে কিন্তু রটা পরের বর্ণে রেফ হয়ে গেছে। এইভাবে চর্য, হ্যাঁ, পরিচর্য রূপটা তৈরি হয়েছে। নিয়ম আলাদা নয়, নিয়ম সেই জফলাই আছে, নতুন কিচ্ছু আগম ঘটেনি। সব ব্যঞ্জনান্ত ধাতুতে দেখো জফলা জফলা যুক্ত হয়েছে, কিন্তু এই কম্বিনেশনটার জন্য জয় রেফ হয়ে গেছে, একটু মনে রাখতে হবে। আচ্ছা, আর পুরো বশ ধাতুর ক্ষেত্রে রূপটা কেমন হচ্ছে? বশ ধাতুর ক্ষেত্রে দেখো এই বয়ের সম্প্রসারণ ঘটে। সম্প্রসারণ মানে ব যদি উকার হয়ে যায়, উ হয়ে যায়, তখন থেকে সম্প্রসারণ বলা হয়। তাহলে প্রযুক্ত বস, বসের ব হয়ে গেল উ, তাহলে প্রযুক্ত উতে কি হয়ে যাবে, পয়রা ফলা ওকার হয়ে যাবে। আর দন্তস্বটা দন্তস্ব থাকলো, লপের জফলা বসিয়ে দাও, তাহলে পয়রা ফলা বানানটা এরকম হয়েছে, পয়রা ফলা ছিল আগেই, পয়রা ফলা আগেই ছিল, এই পয়রা ফলা। এবার রসুটা কি হয়ে গেল, বটা কি হয়ে গেল, ওকার হয়ে গেল। রসুটা বটা উ হয় আর উটা ওকার হয়, হ্যাঁ, সন্ধির বিভিন্ন ধাপে। তাহলে পয়রা ফলা ওকার। এইবার দন্তস্বটা কি হয়ে যাচ্ছে, এখানে দন্তস্ব ছিল, দেখো বস ধাতুতে দন্তস্ব ছিল। এইটা সত্য বিধান, মানে আগে অকার আকার থাকলে দন্তস্ব হতো, কিন্তু এখানে কি রয়েছে, ওকার রয়েছে, অকার নেই। এই জন্য এই দন্তস্বটা মূর্ধনস্ব করে দিতে হবে, হ্যাঁ, এটা সত্য বিধানে হলো। এইবার লপের জফলা জুড়ে দাও, হয়ে গেল প্রশ্ন। সুতরাং এই ধরনের পদগুলি কিন্তু ব্যুৎপত্তি নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট হয়, এইগুলো বাকিদের থেকে আলাদা। হ্যাঁ, যেমন উষিত্বা, হ্যাঁ, বস ধাতুর সঙ্গে তাজ করে উষিত্বা হয়েছে, দেখলে হয়তো মনে হচ্ছে না, কিন্তু বটা কি হয়ে গেল, উষিত্বা হয়ে গেল, বটা উ হয়ে গেল, বসিত্বাও হয় উষিত্বাও হয়। তাহলে এই বটা উ হয়ে যাওয়া, একে কি বলা হয়, একে বলে সম্প্রসারণ। তাহলে এইভাবে যখন আমি পড়বো, পাশে যদি আমি একটু লিখে লিখে পড়তে পারি যে এইটাতে এই নিয়ম হয়েছে, এইটাতে এই নিয়ম হয়েছে, এইটাতে এই নিয়ম হয়েছে, দেখবে গোটা 8টা-10টা নিয়ম হয়তো বেরোবে। সেই 8টা-10টা নিয়ম দিয়ে তুমি 50-60-70-80টা শব্দ তুমি মনে রাখতে পারবে, তোমার আর মুখস্থ করতে হবে না, পরপর পরপর দেখবে ওই নিয়মে মিলে যাচ্ছে। এইভাবে পড়ো, দেখবে সহজ হবে, হ্যাঁ, মাথার ওপর চাপ কম পড়বে। প্রথমবার হয়তো একটু অ্যানালাইসিস করতে গেলে চাপ পড়বে, কিন্তু তারপরে সেগুলো ইজিলি হ্যান্ডেল হয়ে যাবে। আর যেটা যেটা একদমই মিলছে না, দেখবে 4-5টা এরকমভাবে আলাদা করে রেখে দাও, ওই 4-5টাকে একবার পড়ে নাও, মুখস্থ করে নাও। সব কটা মুখস্থ করার থেকে ওই কটা মুখস্থ করা বেটার। আচ্ছা, এবার দেখবো অনুবাদে এদের কীরকম প্রয়োগ হয়। মানে অনুবাদ কেন শিখতে হবে, আমি আগেই বলেছি, পরীক্ষায় দুটো কিন্তু অনুবাদ থাকবে, 2 পিস অনুবাদ থাকবে বলছি, এটা আমার অনুমান। হ্যাঁ, থাকা উচিত, থাকবে মানে থাকা উচিত 2টো অনুবাদ। কেমন অনুবাদ থাকবে, একটা বাংলা বাক্য দিয়ে দেবে, দিয়ে 4টে অপশান দিয়ে দেবে কোন বাক্যটা সঠিক, মানে কিন্তু এক অশুদ্ধি সংশোধনের মতোই ব্যাপার স্যাপার হয়ে গেল। তাহলে অনুবাদে কিন্তু এই প্রত্যয়ের প্রয়োগ থাকবে, প্রত্যয়ের প্রয়োগ ছাড়া স্ট্যান্ডার্ড অনুবাদ হয় না। আর প্রত্যয়ের মধ্যে তাঁচ লপের প্রয়োগ কিন্তু, তাঁচ লপ তুমুন, 3টের প্রয়োগ দিয়ে অনুবাদ আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তাহলে এই অনুবাদ কি করে দেখবো, এই প্রত্যয় দিয়ে আমরা একটু দেখে নিই কীভাবে লপ প্রত্যয় প্রয়োগ করে অনুবাদ হচ্ছে। আচ্ছা, লপ প্রত্যয় যখন প্রয়োগ হচ্ছে, বাংলায় ক্রিয়ার শেষে এ যদি থাকে, যখন তোকে বাংলা একটা বাক্য দিয়ে দেবে, অনুবাদ করবে মানে কি, একটা তো বাংলা বাক্য দিয়ে দেবে, সেই বাংলা বাক্যটা কীরকম হবে, করে, গিয়ে, খেয়ে, বলে, হেসে, নেচে, গে, এরকম শেষে একার থাকবে। তাহলে তুমি তাঁচও করতে পারো, আবার লপও করতে পারো, দুটোই করতে পারো। তাহলে তাঁচ কখন করবে আর লপ কখন করবে, শুধু দেখবে আগে উপসর্গ আছে কিনা। দেখো প্রবেশ, প্র আছে, তার মানে তাঁচ হবে না লপ হবে, লপ করতে হবে। এসে, আসার ধাতু কি, আপূর্বক গম, তাহলে আ আছে, লপ করতে হবে। নিক্ষেপ করে কি রয়েছে, আগে দেখো নি উপসর্গ রয়েছে, তাহলে নি উপসর্গ থাকায় কি করতে হবে, লপ করতে হবে। তাহলে উপসর্গগুলো আমাকে চিনে নিতে হবে, বা নিপাতগুলি চিনে নিতে হবে। প্রপরা দুর্বি সংসু, দেখবে যে কোনো ব্যাকরণ বই খুললে, নিপাতের চ্যাপ্টার খুললে বা উপসর্গের চ্যাপ্টার খুললে এগুলো পেয়ে যাবে, 20-22টা যে নিপাত রয়েছে। এবার অনেক সময় অনেকে প্রশ্ন হয়, স্যার নিক্ষেপ করে, তাহলে করা একটা ধাতু আর নিক্ষেপ একটা ধাতু? না, পুরোটা একটা ধাতু। নিক্ষেপ করা একটা ধাতু, ক্ষিপ ধাতু হচ্ছে নিক্ষেপ করা, নিপূর্বক ক্ষিপ ধাতু মানে নিক্ষেপ করা। আচ্ছা, এবার দেখো অনুবাদে উদাহরণ দেওয়া রয়েছে, বালিকাটি অধ্যয়ন করে ফিরছে।
আমি বড় করিনি, বাড়ি ফিরছে ইত্যাদি বলিনি। বালিকাটি অধ্যয়ন করে ফিরছে, তাহলে বালিকাটি এটা কর্তা, কর্তায় প্রথম আর এক বচন হয়েছে, বালিকা হয়েছে। আচ্ছা, অধ্যয়ন করে এই পুরোটা একটা ধাতু হিসাবে ধরতে হবে, একটা ক্রিয়াপদ হিসাবে ধরতে হবে। আর ফিরছে আর একটা ক্রিয়াপদ। তাহলে আমরা দেখেছি দুটো ক্রিয়া রয়েছে, এটা একটা ক্রিয়া, আর ফিরছে আর একটা ক্রিয়া। দুটো ক্রিয়া, দুটোই কাজ, অধ্যয়ন করাটাও কাজ, ফেরাটাও কাজ। তাহলে দুটো ক্রিয়ার মধ্যে কোনটা আগে হচ্ছে? অধ্যয়ন করাটা আগে হয়েছে, ফেরার কাজটা পরে হয়েছে। তাহলে অধ্যয়ন করাটা আগে হয়, এটা পূর্বকালীন ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। কি করে বুঝলে অসমাপিকা ক্রিয়া? অধ্যয়ন করে একার আছে, হ্যাঁ, একার থাকলে দেখে বোঝা যায় যেটা একটা অসমাপিকা ক্রিয়া। বা বাক্যটাকে তুমি বলে শুধু করে, করে বললে কি হবে? অধ্যয়ন করে, তারপর বাক্য অসম্পূর্ণ থেকে যায়। এরকম অসম্পূর্ণ হলে তখন তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। তাহলে তাচের নিয়ম লপের নিয়ম মিলে যাচ্ছে, কিন্তু এখান থেকে অধি একটা উপসর্গ আছে। অধি, অধ্যয়ন করার ধাতু করতে গেলে অধিপূর্বক ই ধাতু করতে হয়। তুমি পঠিত্বাও করে করতে পারো, তখন আর তাজ করলেই হয়ে যাবে, লপ করতে হবে না। কিন্তু তুমি যদি অধিপূর্বক ই ধাতু করো, তাহলে অধি উপসর্গ থাকার জন্য তুমি আর তাজ করতে পারবে না, লপ করতে হবে, লিয়প করতে হবে। তাহলে বালিকা অধীত্য প্রত্যাগচ্ছতি, বালিকাটি অধ্যয়ন করে ফিরছে। হ্যাঁ, প্রত্যাগচ্ছতি আলাদা, প্রতি আগম লটটি প্রত্যাগচ্ছতি। আর অধীত্যর ব্যুৎপত্তি কি? এই যে অধীত্যের ব্যুৎপত্তি, অধি ই ল। 2 নম্বর, আপনি সংক্ষেপ করে বলুন। তাহলে সংক্ষেপ করে এই পর্যন্ত একটা ধাতু, একটা ক্রিয়াপদ, আর বলুন আর একটা ক্রিয়াপদ। তাহলে দুটো ক্রিয়া রয়েছে, দুটো কাজ কে করছে? আপনি করছে, এই লোকটা করছে, ভবান এই লোকটি করছে। আলাদা আলাদা লোক করছে না, কিন্তু দুটো ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হলে কিন্তু তাছলভ হবে না। দুটো ক্রিয়ার একটাই কর্তা। তাহলে ভবান সংক্ষেপ করে, সংক্ষেপ করার ধাতু সম্পূর্বক ক্ষিপ ধাতু মানেই সংক্ষেপ করা। সংক্ষিপ্য বদতু, আপনি সংক্ষেপ করে বলুন। তাহলে দেখো সম উপসর্গ আছে, ক্ষিপ আছে, লপ আছে, লপের জফলা যুক্ত হয়ে গেল, আর কিচ্ছু না, কোনো সমস্যা নেই, লপের শুধু একটা জফলা জুড়ে দেওয়া হয়ে গেল ব্যঞ্জনান্ত ধাতুতে। নেক্সট, শিক্ষক কক্ষে প্রবেশ করে বলেছিলেন। তাহলে এখানে কটা ক্রিয়া রয়েছে? ক্রিয়াপদ কোনগুলি? প্রবেশ করে এটা একটা ক্রিয়া, আর বলেছিলেন এটা একটা ক্রিয়া। দুটো ক্রিয়া রয়েছে, দুটো কাজ কে করছে? শিক্ষক করছেন, তিনিই প্রবেশ করেছেন, তিনিই বলেছিলেন। তাহলে শিক্ষক কর্তা, প্রথম আর এক বচন দিলাম। আচ্ছা, প্রবেশ, কক্ষে প্রবেশ করে, কোথায় প্রবেশ করলেন? কক্ষে, জায়গার নাম আধার, ফলে আধারে অধিকরণ কারকে সপ্তমী হওয়া উচিত ছিল, কিন্তু দেখো আমি সপ্তমী করিনি, দ্বিতীয়া করেছি। কেন দ্বিতীয়া করেছি? গমনার্থক ধাতুর প্রয়োগে দ্বিতীয়া বিভক্তি করা যায়। গমনার্থক ধাতু মানে প্রবিশ্য, প্রবেশ করছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে, একে গমনার্থক ধাতু বলা হয়। তাহলে গম ধাতুই যে শুধু গমনার্থক তা নয়, গম ধাতুর অর্থ বোঝে এরকম অনেক ধাতুই আছে যারা যাতায়াত বোঝায়। ই ধাতু এতি, এতি মানেও যাচ্ছে, যা ধাতু জাতি, যাচ্ছে, প্রপূর্বক বিষ ধাতু প্রবেশ করছে। এগুলো হচ্ছে স্থান পরিবর্তন হলে গমনার্থক ধাতু। গমনার্থক হলেই কর্ম করা যায়। গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়াম অনধ্বনি বলে একটি সূত্র রয়েছে, সেই সূত্র অনুসারে এখানে আমি দ্বিতীয়া বিভক্তি করেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আসল কাজ হচ্ছে প্রবিশ্য, প্রবেশ করে। কি করে হলো? প্রপূর্বক বীজ ধাতুর পরে লপ প্রত্যয় হয়েছে, প্রবিশ্য অবদত। তাহলে শিক্ষক কক্ষাং প্রবিশ্য অবদত, ঘরে ঢুকে বা ঘরে প্রবেশ করে বলেছিলেন। প্রপূরক বিষ লব প্রবেশ হলো। আচ্ছা, এইবার ওই যে সমাসে অনং কথাটা ছিল, যেটা আমি বলেছিলাম খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, তবুও পানিনি লিখেছেন, একটু তো আলোচনা করতেই হয়। যে অনং ব্যাপারটা কি বললেন উনি? বলছেন যে সমাসে নং ভিন্ন হতে হবে। উক্ত সমাস মানে ওই যে গতি সমাসটা বলা হয়েছে না, গতি সমাস হচ্ছে, তাহলে সেই অন্য গতি সমাস হবে এবং নং ভিন্ন। নং তৎপুরুষ সমাস যদি হয়, মানে ন কৃত্বা, অকৃত্বা, ন ব্রাহ্মণ, অব্রাহ্মণ, এরকম একটা নেগেটিভ সেন্সের যদি কোনো বাক্য থাকে, তাহলে কিন্তু লব করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ নং সমাস হলে ত্বা ত্বাই করতে হবে, ত্বায়ের জায়গায় লব করা যাবে না। কীরকম ব্যাপার? সে কাজটি না করে চলে যাচ্ছে। তাহলে না করে এটার অনুবাদ কি হবে? সে মানে স, একদম সহজ অনুবাদ, পুংলিঙ্গ প্রথমে স, সেই লোকটি। কাজটি কি করছে? কাজ করছে, দ্বিতীয় এক বচন হচ্ছে কার্যম, না
করে, তাহলে না মানে ন করা হয়েছে, আর করে এটা অসমাপিকা ক্রিয়া রয়েছে, একার রয়েছে কৃত্বা, কয়রি তয় বয়ক, ন কৃত্বা চলে যাচ্ছে মানে গচ্ছতি, গচ্ছতি হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি না করে পুরোটাকে যদি একটা ধাতু হিসাবে সমাসবদ্ধ করো, ক্রিয়াপদ হিসাবে সমাসবদ্ধ করো, তাহলে ন কৃত্বা এটাকে সমাস করতে হবে তোমাকে, এই ন কৃত্বাটাকে। তাহলে ন কৃত্বাকে সমাস করলে কি হচ্ছে? অকৃত্বা। হ্যাঁ, এইটা একটা সমাস হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে পাণিনি তো বলেছে সমাসে তাজ প্রত্যয়ের জায়গায় লপ হবে, সমাসে এই যে তাজ প্রত্যয় হয়েছে তার জায়গায় লপ করতে হবে না, এই জন্য পাণিনি বলেছেন অনং। হ্যাঁ, নং সমাস হলে হবে না, এখানে নং সমাস হয়েছে। নং সমাস হলে তাঁচ তাঁচই থাকবে, অকৃত্বা অকৃত্বাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এখানে অকৃত্বাই থাকবে। নং সমাস হলে লব এখানে এই কারণেই হয়নি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা লব প্রত্যয়টা বুঝতে পারি। আবার সংক্ষেপে বলে দিই লব প্রত্যয় ব্যাপারটা কি। তাজ প্রত্যয় যেখানে যেখানে হয়, আগের দিন পড়েছি, সেখানে সেখানেই লব প্রত্যয় হয়। শুধু এক্সট্রা কি হবে, এক্সট্রা আগে একটা উপসর্গ থাকতে হবে। উপসর্গ, এই যে উপসর্গ থাকতে হবে, উপসর্গ থাকলেই তাচের জায়গাতে আমরা লব করতে পারি, তাছাড়া আর কোনো পার্থক্য নেই, সেম টু সেম। দুটো তাতে কি বলা হয়েছিল, একাধিক ক্রিয়ার একটি করতে হবে, এই যে একাধিক ক্রিয়ার একটি করতে হবে এবং পূর্বকালীন অসমাপিকা ক্রিয়াতে হবে। এই সেই পূর্বকালীন অসমাপিকা ক্রিয়াতে যদি উপসর্গ থাকে তাহলে লাভ করো, না হলে তাজ করো, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর অনুবাদে সেগুলি দেখালাম, আর এখানে তো দেখেই দিলাম যে কিভাবে প্রত্যয়গুলি গঠিত হচ্ছে, প্রত্যয়ন্ত রূপ কিভাবে হচ্ছে। পরীক্ষায় দুরকমভাবে প্রশ্ন আসতে পারে। একবার দেবে অধি, আচ্ছা এটা একটু মুছে নিই, পরীক্ষায় দুরকমভাবে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে যে এই পাশেরটুকু দিল অধিপূর্বক ই প্লাস ল্যপ সমান সমান কী হয়, মানে প্রত্যয়ান্ত রূপ চাইবে, এই পাশেরটা এটাকে বলে প্রত্যয়ান্ত রূপ। প্রত্যয়ান্ত রূপ মানে প্রত্যয় তৈরি হয়ে যাওয়ার পর যে নতুন শব্দটি গঠিত হলে সেটা কি হবে, এইভাবে দিতে পারে। অথবা দিল অনুভূয়, এই পদটির ব্যুৎপত্তি কী, এই পদটির পদবিশ্লেষণ কী, এইভাবে প্রশ্ন হতে পারে। অথবা অনুভূয় পদটিতে কি প্রত্যয় রয়েছে, অনুভূয় পদটি কি প্রত্যয় রয়েছে, শেষে দেখো অন্তঃস্থয় অ রয়েছে আর আগে উপসর্গ রয়েছে, তাহলে উপসর্গও আছে আবার জও আছে, তাহলে এটা লব প্রত্যয় হয়েছে। এই বানানগুলো কিন্তু খেয়াল করে তোমাকে পড়তে হবে। এগুলো বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজ করবে, লব প্রত্যয় প্রয়োগ করে অনুবাদ করার চেষ্টা করবে, তাজ করবে না, চেষ্টা করবে যতক্ষণ না পারছো লব করার চেষ্টা করবে। কোথায় কোথায় লব আছে দেখো, অপহরণ করে এখানে লব রয়েছে, অপহরণ অপ রয়েছে আগে উপসর্গ। পাখিগুলি গাছের শাখায় বসে, বসার ধাতু কি উপবিশ্য, বসিত্বাও করতে পারো উপবিশ্বও করতে পারো। বসে উপপূর্বক বিষ ধাতু প্রয়োগ করলে লব হবে, আর শুধু যদি বস ধাতু করো তাহলে তাজ করবে। আচ্ছা, লতা অনুবাদ করে, তাহলে দেখো আগে অনু রয়েছে তারপর বদ ধাতু, অনুবাদ করে, তাহলে এখানে লব করতে হবে। অনুকরণ করে, অনু রয়েছে, হ্যাঁ, অনুগ্রহ করে বলুন, তাহলে অনুগ্রহ করে এইটা কিন্তু পুরোটাই একটা ধাতু, একটা ক্রিয়া ধরতে হবে। অনুগ্রহ একটা পদ, করে একটা পদ করলে কিন্তু হবে না। অনুগ্রহ করা পুরোটাই একটা কাজ, অনুগ্রহ একটা কাজ আর করা একটা কাজ তা নয়, অনুগ্রহ একটা নাম হয়ে যাবে তখন। হ্যাঁ, অনুগ্রহ করা পুরোটাই একটা কাজ, হয়ে যাবে অনুগৃহ্য, হয়ে যাবে অনুগৃহ্য, গয়রি হয় জফালা, অনুগৃহ্য, অনুপূর্বক গ্রহ ধাতুর সঙ্গে লাভ প্রত্যয় করলে অনুগৃহ্য। এইভাবে এই অনুবাদগুলি বাড়িতে করবে, আমি পরের দিন দেখে দেবো, বা যেদিন আমি অনুবাদের কথা বলবো সেদিন সব অনুবাদগুলি দেখে দেবো। আচ্ছা, তাহলে আমরা লব প্রত্যয়টা শেষ করলাম। এবার আমরা চলে আসবো আরেকটি প্রত্যয়ে, তুমুন প্রত্যয়। তাজ প্রত্যয় এবং লব প্রত্যয়ের মতো এই প্রত্যয়টিও একটি অব্যয় পদ গঠন করে, মানে এর সঙ্গে আর সুঔজ সমৌষ যুক্ত হবে না, বিসর্গ যুক্ত হবে না, ময়সন্ত যুক্ত হবে না, হ্যাঁ, কিচ্ছু যুক্ত হবে না। ও যেমন পদ তৈরি করেছ তুমুন করার পরে ও ওই রকমই থাকবে, কোনো কিছু এক্সট্রা যুক্ত হবে না, বাদও যাবে না। আচ্ছা, তাহলে তুমুন প্রত্যয় কি, বাকি প্রত্যয়গুলোর মতো এটা একটা কৃত প্রত্যয়, যেগুলো পড়ছি কৃত্য প্রত্যয়ের মতো কৃত প্রত্যয়, তাচের মতো কৃত প্রত্যয়, লপের মতো কৃত প্রত্যয়, এও একটা কৃত প্রত্যয়, সেম ক্যাটাগরির লোক। আচ্ছা, তুমুনের কি অবশিষ্ট থাকে, তুম অবশিষ্ট থাকে।
তাহলে কি কি চলে যায়? নয় হসন্ত চলে যায়, আর ময় এই যে রস্যুকার এইটা চলে যায়। চলে যায় মানে নয় হসন্ত আর রস্যু এরা কি হয়? ইত হয়, ইত সংজ্ঞাপ্রাপ্ত হয়। এবং ইত হয়ে যাওয়া গেলে তখন এরা লোপ পেয়ে যায়, তখন এরা ভ্যানিশ হয়ে যায়। কার্যকালে এরা থাকে না, এরা শুধু উচ্চারণের জন্য থাকে। কার্যকালে কি থাকবে? তুম থাকবে, তুমুনের তুম থাকে। এইবার যত ধাতু আছে সবকটার সঙ্গে তুম জুড়ে দাও। এবার কোথাও কোথাও রস্যই এসেছে, কোথাও আসেনি, এইটুকুই হচ্ছে পার্থক্য। কোথাও ইট এসেছে, কোথাও ইট আগম ঘটেনি, একটু দেখে নিতে হবে সেইগুলো। আচ্ছা, নিমিত্ত বোধ হয় কোথায় হয়, প্রয়োগটা দেখতে হবে। নিমিত্ত বোধক ক্রিয়ার ধাতুর উত্তর, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে তুমুন প্রত্যয় কখন হয়। তুমুন প্রত্যয় নিমিত্ত বোধক ক্রিয়ার ধাতুর উত্তর হয়। নিমিত্ত মানে কি? কারণ বোঝাতে হবে। যে ধরো সে পড়তে যাচ্ছে, কেন যাচ্ছিস? পড়তে যাচ্ছি। যদি বলে কোথায় যাচ্ছিস? বাজারে, কোনো কারণ নেই কিন্তু। যদি বলে কেন যাচ্ছিস? বাজার করতে যাচ্ছি, কিনতে যাচ্ছি। তাহলে যাওয়ার পিছনে তোমার একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটারও উল্লেখ থাকতে হবে। তখন তাকে আমরা বলবো নিমিত্ত বোধক ক্রিয়া। কেন যাচ্ছিস? বাজার করতে যাচ্ছি। ওই করতে, বাজার করতে, কিনতে যাচ্ছি, কিনতে, এইটা হচ্ছে নিমিত্ত বোধক ক্রিয়া। কেন যাচ্ছি? কিনতে। কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে নিমিত্ত। তাহলে নিমিত্ত বোধক ক্রিয়ার ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয়, এটা একটা নিয়ম তুমুন প্রত্যয়। আচ্ছা, এই শুধু কি নিমিত্ত বোধক ক্রিয়া থাকলেই হবে? তুমি বলে সে পড়তে, পড়তে বলে থেমে গেলে, অসমাপিকা ক্রিয়া বলে থেমে গেলে, তাহলে তো হবে না। তারপরে একটা সমাপিকা ক্রিয়া বলতে হবে, পরে আর একটা ক্রিয়া থাকতে হবে। সে পড়তে যাচ্ছে, তাহলে পরে ওই যাচ্ছে ক্রিয়াটা অবশ্যই থাকতে হবে। ওই পরের যে যাচ্ছে ক্রিয়াটা তাকে ক্রিয়ার্থা ক্রিয়া বলা হয়েছে। ক্রিয়ার্থা ক্রিয়া মানে তুমি এখন স্যারের কাছে পড়তে যাবে, তাহলে স্যারের যে বাড়ি সেই পর্যন্ত তোমাকে যেতে হবে তো, তাহলে সেই পর্যন্ত তুমি যাবে, তারপর তুমি পড়াশোনা করবে। পড়াশোনাটা তো আগে হবে না, পড়াশোনাটা পরে হবে। পড়াশোনাটা পরে হচ্ছে, তাহলে এই পড়াটা হবে কখন? যখন তুমি যাওয়া ক্রিয়াটা সম্পন্ন করবে। পড়তে যাচ্ছ, পড়তে যাচ্ছ, হ্যাঁ, যাওয়া ক্রিয়াটা তোমার কিন্তু এখন হচ্ছে, আর পড়া ক্রিয়াটা কিন্তু ফিউচারে হবে, পরে হবে। আর যাওয়া ক্রিয়াটা দেখো এখন হচ্ছে। এই এখন যে কাজটা হচ্ছে সেই কাজটাই হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া। তাহলে এখন যে কাজটা হচ্ছে সেটা ক্রিয়ার্থা ক্রিয়া, আর যে কাজটা পরে হবে সেইটাই হচ্ছে নিমিত্ত বোধক ক্রিয়া। তোমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ? তুমি বলে বাজারে। কেন যাচ্ছ বাজারে? তুমি বলে ফল কিনতে যাচ্ছি। ওই কিনতে, কেনা কিন্তু তোমার এখনো হয়নি, কেনাটা পরে হবে, কিন্তু যাওয়া কাজটা এখন হচ্ছে। তাহলে যাওয়া কাজটা হচ্ছে যাওয়া কাজটা হচ্ছে তোমার ক্রিয়ার্থা ক্রিয়া। আর কেন যাচ্ছ যখনই হবে? কিনতে যাচ্ছে। কিনতে কথাটা হচ্ছে তোমার নিমিত্তবোধক ক্রিয়া। দুরকম ক্রিয়া এখানে থাকতে হবে। আগেরটাই যেমন একাধিক ক্রিয়া দেখেছিলাম, তাদের কোনো বৈশিষ্ট্য দেয়নি। এখানে কিন্তু দুরকম ক্রিয়ার কথা বলেছে। দুরকম ক্রিয়ার মধ্যে একটা ক্রিয়া হবে নিমিত্তবোধক ক্রিয়া, যেটা ভবিষ্যতে ঘটবে। আর একটা ক্রিয়া কি হবে? আর একটা ক্রিয়া হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া। ওই ভবিষ্যতে যে কাজটা ঘটবে সেই কাজটা করার জন্য তুমি এখন একটা কাজ করছো, সেই কাজটাকেই বলা হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া। তোমার পড়া আছে তাই তুমি যাচ্ছ, তাই পড়তে যাচ্ছ। যাওয়া কাজটা তুমি করছো কেন? ভবিষ্যতে পড়বে তাই। তাহলে ভবিষ্যতে যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে নিমিত্ত, কারণ, উদ্দেশ্য তোমার। সেই উদ্দেশ্য সম্পাদনের জন্য আর একটা কাজ তুমি করছো, সেটাকে ক্রিয়ার্থা ক্রিয়া বলে। দুই রকম ক্রিয়া রয়েছে, এই দু রকম ক্রিয়া থাকতে হবে। তাহলে তুমুন প্রত্যন্ত পদ, আর যেটাতে তুমুন হবে ক্রিয়ার্থা ক্রিয়া, যেটাতে নিমিত্ত বোধক তুমুন হবে, সেটা কি হবে? ভবিষ্যৎকালের দ্যোতক হবে। এইমাত্র বলেই দিলাম, হ্যাঁ, স্বপঠিতুম গচ্ছতি, সে পড়তে যাচ্ছে। তাহলে যাওয়া কাজটা তো এখন হচ্ছে, কিন্তু পড়বে কখন? ভবিষ্যতে পড়বে। তাহলে তুমুন প্রত্যয় কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যৎকালের দ্যোতক। প্রশ্ন যদি আসে তুমুন প্রত্যয় কোন কালকে বোঝায়? ভবিষ্যৎকালকে বোঝায়। আচ্ছা, এটাও একটা অব্যয় বাকি প্রত্যয়ের মতো। আচ্ছা, ক্রিয়ার্থা ক্রিয়া কাকে বলে? এখানে ডিটেলসে লেখা রয়েছে, এটা আমি বুঝিয়ে দিলাম অলরেডি। যে পঠিতুম গচ্ছতি, পড়তে যাচ্ছে, তাহলে এই যাওয়া ক্রিয়াটা এখন হচ্ছে, এইটা হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া। আর পঠিতুম এটা ভবিষ্যতে হবে, এইটাই হচ্ছে নিমিত্ত বোধক ক্রিয়া। আর এই নিমিত্ত বোধক ক্রিয়াতেই কিন্তু আমাদের তুমুন করতে হয়, যে কাজটা ভবিষ্যৎ। পঠিতুম গচ্ছতি, তাহলে এই ক্রিয়ার্থা ক্রিয়া পাশে থাকতে হবে, শুধু পঠিতুম বললে হবে না, দুজনকেই থাকতে হবে। হ্যাঁ, গচ্ছতি হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা এখন ঘটছে সেটা সমাপিকা ক্রিয়া।
আর পঠিতুমটা ভবিষ্যতে ঘটবে, এটা অসমাপিকা ক্রিয়া। এই হচ্ছে পার্থক্য দুজনের মধ্যে। তাহলে একটা সমাপিকা ক্রিয়া, গচ্ছতি হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর পঠিতুম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। গচ্ছতি হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া, আর পঠিতুম হচ্ছে নিমিত্তবোধক ক্রিয়া। এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এইভাবে তুমুন বুঝবো। আরেকটু রয়েছে তুমুন সম্পর্কে। তুমুন সম্পর্কে কি পানিনি কি সূত্র করেছেন একটু দেখা যাক। যেমন তাচের ক্ষেত্রে একটা সূত্র পড়েছি, লপের ক্ষেত্রে একটা সূত্র পড়েছি, তুমুনের ক্ষেত্রেও নিশ্চয়ই একটা প্রধান সূত্র রয়েছে। কি সূত্র সেটা দেখব। মানে তুমুন কোথায় হয়, পানিনি কি বলছেন। এতক্ষণ তো আমরা মুখে মুখে নিজেদের মতো বললাম যে একটা ক্রিয়ার্থা ক্রিয়া থাকতে হবে, তার আগে নিমিত্তবোধক ক্রিয়া থাকতে হবে, সেই নিমিত্তবোধক ক্রিয়াতে তুমুন হবে। পানিনি দেখো বলছেন তুমুন নুলৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। কি বলছেন, তুমুন আর নুল প্রত্যয়, মূর্ধন্যয় বয়রসু লয় হসন্ত, দুটো মিলে নুলৌ হয়েছে, তুমুন নুলৌ। তুমুন প্রত্যয় এবং নুল প্রত্যয়, ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। হ্যাঁ, তুমুন প্রত্যয় এবং নুল প্রত্যয় কখন হবে, ক্রিয়ার্থায়াম। ক্রিয়ার্থা যে ক্রিয়া, সেই ক্রিয়া যদি নিকটে থাকে তাহলে হবে। ক্রিয়া যদি ক্রিয়ার্থা ক্রিয়া মানে অন্য একটা, তুমি তোমার যে উদ্দেশ্য যে কাজটা করা, সেই কাজটা করার জন্য আর একটা কাজ করতে হচ্ছে, ফলটা কেনার জন্য বাজারে যেতে হচ্ছে, পড়ার জন্য স্যারের বাড়ি যেতে হচ্ছে। তো এই ক্রিয়ার্থা ক্রিয়া যদি নিকটে থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার উত্তর যেটা ভবিষ্যৎকালে হবে নিমিত্ত বোধক, সেইটাতে তুমুন করতে হবে। এখানে দেখো ক্রিয়ার্থা ক্রিয়া নিকটে থাকতে হবে, আর নিমিত্ত বোধক ক্রিয়ার ধাতুর উত্তর তুমুন প্রত্যয় এবং নুল প্রত্যয় হবে। যেমন বালক পঠিতুম গচ্ছতি, বালকটি পড়তে যাচ্ছে, তাহলে পঠিতুম কেন যাচ্ছ, পঠিতুম এইটা নিমিত্ত, ব্যাস এই নিমিত্ত খুঁজে পেলাম, আমি তুমুন করে দেবো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু এই দুটো যে কাজ দেখতে পাচ্ছি না, গচ্ছতি একটা কাজ আর পঠন একটা কাজ, দুটোর কর্তা কিন্তু একজনকেই হতে হবে। তাচ লব তুমুন তিনটেতেই কিন্তু একও কর্তৃকত্ব ব্যাপারটা থাকবে, সমানও কর্তৃকত্ব ব্যাপারটা থাকবে। অর্থাৎ দুটো কাজেরই কর্তা একজন হতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট কর্তা হলে কিন্তু তুমুন করা যাবে না। কোথায় সেটা আমরা পরে দেখব। তাহলে বালকটি পড়তে যাচ্ছে, তাহলে এখানে যাওয়াটা হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া, আর পঠিতুম হচ্ছে নিমিত্ত কারণমূলক ক্রিয়া, উদ্দেশ্যমূলক ক্রিয়া। এই সেই কথাটা এখানে দেওয়া রয়েছে, এখানে এটাকে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এটা মুখে বললাম সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এটা পড়ে নেবে। আচ্ছা, এই লাইনটা পরের পরের পয়েন্টের থেকে এই লাইনটা আগে চলে এসছে। হ্যাঁ, এটা আমরা পরের পয়েন্ট আলোচনার সময় দেখব। কি বলছেন দেখো, সমান ও কর্তৃকেষু তুমুন, আর একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো সহজ সহজ সূত্র, এইটুকু একটু পড়তে হবে। সমান ও কর্তৃক তুমুন কখন হবে, অবশ্যই অবশ্যই সমান ও কর্তা থাকতে হবে। যেমন তাচে ছিল সমান কর্তা, লপে ছিল সমানকর্তা, তুমুনেও সমানকর্তা। সমানকর্তা মানে কি, অনেকগুলো ক্রিয়া থাকবে, তাদের একটা কর্তা থাকবে, এটাকে সমান কর্তা বলা হয়। ক্রিয়াগুলোর কর্তা সমান হতে হবে। লপের ক্ষেত্রে আমরা একটা ডিটেলস আলোচনা করেছি, সমান ও কর্তৃক বলতে কী করে বুঝবো, যে অনেকগুলো ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো একটা লোক করছে, তাহলে সেই ক্রিয়াগুলো হচ্ছে সমান ও কর্তৃক। সেই সমান ও কর্তৃক, হ্যাঁ, যে ক্রিয়া, সেই ক্রিয়াতে তুমুন হবে। অর্থাৎ এই দেখো ইচ্ছার্থক ধাতুটা কথাটা এসছে না, এই ইচ্ছার্থক ধাতুটার অনুবৃত্তি এই আগের সূত্র, এই যে ইচ্ছার্থেষু লিং লিটো, এখান থেকে ইচ্ছার্থ কথাটা এই আমাদের সূত্রে অনুবৃত্তি আসে। এটা পরে লেখার কথা ছিল, আগে চলে এসছে। তাহলে এখানে ইচ্ছার্থক কথাটা থাকতে হবে। এর আগেরটাই যেমন কি দেখলাম, পঠিতুম গচ্ছতি, পড়তে যাচ্ছে, হ্যাঁ, একটা নিমিত্তবোধক ক্রিয়া একটা ক্রিয়ার্থা ক্রিয়া হয়ে গেল। কিন্তু এখানে কি বলছে, যে নিমিত্তবিধক ক্রিয়া তো থাকবেই, কিন্তু পরের যে গচ্ছতি ক্রিয়াটা ওইটা ইচ্ছতি হবে, ইচ্ছার্থক ধাতু থাকতে হবে, এবং সমান ও কর্তৃকত্ব অবশ্যই থাকতে হবে, তাহলেও তুমুন করা যাবে, তাহলেও ধাতুর উত্তর তুমুন করা যায়। কেমন, বালিকা পঠিতুম ইচ্ছতি, গচ্ছতি না বলে হয়ে গেল ইচ্ছতি। হ্যাঁ, এটা চয় ছ হবে। বালিকা পঠিতুম ইচ্ছতি, বালিকাটি পড়তে চাইছে, তাহলে পরে যদি ইচ্ছতি ধাতু দেখো তাহলে ভাববে আগের যে ক্রিয়াটা রয়েছে সেটাতে তুমুন করতে হবে।
কারণ ইচ্ছার্থে এসু কথাটা এখানে অনুবৃত্তি এসেছে। আর সমানকর্তৃকত্বও আছে। এই সমানকর্তৃকত্ব বারবার চেক করতে হবে যে পঠিতুমটাও বালিকা করছে আর ইচ্ছতিটাও বালিকা করছে, দুটো ক্রিয়াই বালিকা করছে, তাহলেই তুমুন করা, নিমিত্তবোধক ক্রিয়াতে তুমুন করা যাবে। একই রকমভাবে দেখো, রাম ও লক্ষণম গমনায় বদতি। এখানে খেয়াল করে দেখো, রাম একটি কর্তা, বদতি এটা একটা ক্রিয়া, তাহলে রাম বদতি, এই কর্তা এই ক্রিয়া সম্পন্ন করছে, আর গমনটাকে করছে লক্ষ্মণা। গমন কি রাম করছে? গমনের কর্তা কিন্তু রাম নয়, তাই এখানে একটা কর্তা একটা ক্রিয়া এইভাবে রয়েছে, দুটো ক্রিয়ার কিন্তু কর্তা একজন নয়, ফলে এখানে সমান কর্তৃকত্ব নেই। কিন্তু বাংলাতে কিন্তু একই রকম দেখা যাচ্ছে যে রাম লক্ষণকে গমন করতে বললেন, রাম লক্ষণকে যেতে বললেন, ফলে তে আছে, তাহলে তুমুন করতে হবে, এই রকম মনে হতে পারে তোমার, কিন্তু হবে না। কেন হবে না? সমান কর্তৃকত্ব বা এক কর্তৃকত্ব নেই, তাই। তাহলে সমান কর্তৃকত্ব ব্যাপারটা বুঝে নাও ভালো করে। যে কটা ক্রিয়া থাকবে সেই কটা ক্রিয়ার কর্তা একজনকে হতে হবে, তাঁচেও তাই, লপেও তাই, তুমুনেও তাই। দুটো ক্রিয়া থাকলে তার কর্তা একজনকে হতে হবে, তবেই তুমি তাঁচ, তুমুন, লপ তিনটে প্রয়োগ করতে পারবে। কিন্তু এই রাম লক্ষণকে যেতে বললেন, এইখানে কিন্তু হবে না। আমি বালকটিকে হাসতে দেখেছিলাম, তাহলে বালকটা হাসছে দেখলাম আমি, দুটো আলাদা আলাদা ক্রিয়া, আলাদা আলাদা কর্তা, হবে না। আমি তাকে যেতে বললাম, হবে না। আমি তোমার কথা শুনতে পেলাম, হবে না। তোমার কথা না, না এটা হবে, এটা তো তোমার কথা না, এটা হবে, এটাতে একটা শুনতে পাওয়া একটাই ক্রিয়া রয়েছে, আলাদা আলাদা নেই। আমি তোমাকে শুনতে বললাম, আমি তোমাকে শুনতে বললাম, তাহলে আমি তোমাকে শুনতে বলছি, তাহলে শুনছো তুমি, বলছি আমি। আমি বালকটিকে দেখতে হাসতে দেখলাম, তাহলে হাসছে বালকটি, দেখছি আমি, তাহলে দুটো আলাদা আলাদা কর্তা, আলাদা আলাদা ক্রিয়া, এইখানে কিন্তু তুমুন করা যাবে না, তখন শত্রু প্রত্যয়ের প্রয়োগ করতে হবে। অহম হসন্তম বালকম অপশ্যাম, অহম হসন্তম বালকম পশ্যামি, আমি হাসছে এমন বালকটিকে দেখলাম। অহম ত্বাম হসনায় বদামি, হাসতে বললাম, তখন হসনায় লুট করে করতে হবে, যেমন করে এখানে করা রয়েছে। রাম লক্ষণম গমনায় বদতি, রাম লক্ষণকে গমনের জন্য বললেন। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু তোমার এত কিছু জানার কি প্রয়োজন? আমি প্রথমেই বলে দিয়েছি কি প্রয়োজন। তুমুন দিয়ে অশুদ্ধি সংশোধন হতে পারে, তুমুন দিয়ে অনুবাদ হতে পারে, তুমুন দিয়ে সাধারণ নিয়ম বিষয়ক প্রশ্ন হতে পারে, জেনারেল ইনফরমেশনমূলক প্রশ্ন, যে ক্রিয়ার্থা ক্রিয়া পাশে থাকলে কোন প্রত্যয় হয়, হতে পারে এইভাবে। এর জন্য কিন্তু এই আলোচনাগুলো পড়তে হবে। নেক্সট চলে যাব 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে তিনি কি বলেছেন, যে কিছু কিছু ধাতু তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। একটু আগে দেখলাম কি, পরে যদি ইচ্ছতি থাকে তাহলে তুমুন করবে, ঠিক তেমনই পানিনি আরও কিছু ধাতু বলে দিয়েছেন, যে পরে যদি স্বপ্নতি থাকে তার আগে তুমুন করো, জানাতি থাকলে তুমুন করো, আরভতে থাকলে তুমুন করো, অরহতি থাকলে তুমুন করো, অন্নম থাকলে তুমুন করো, প্রক্রমতে থাকলে তুমুন করো, অন্নম নয় অস্থি থাকলে তুমুন করো, এটা অন্নমে ভুল দাগ হয়ে গেছে, অস্থি থাকলে তুমুন করো। এরকম কিছু ধাতু বলে দিয়েছেন। কি ধাতু? শক ধাতু, ধৃষ ধাতু, গ্যা, গ্লা, ঘট, রব, লব, ক্রম, সহ, অর্হ, অস্থি অর্থে সুতমুন। তাহলে এই কটা ধাতু ঠিক আগে যেমন করে ইচ্ছতি থাকলে তুমুন হবে, এই ধাতুগুলো যদি পরে থাকে, আগে অবশ্যই নিমিত্ত থাকতে হবে, নিমিত্ত ছাড়া কোনো কথা হবে না। এবং এই দুটো ক্রিয়ারই কর্তা একজন হতে হবে, এই দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে, যে নিমিত্তবাচক ক্রিয়া থাকতে হবে, দুই হচ্ছে দুটো ক্রিয়ার কর্তা একজনকেই হতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্যতে গিয়ে এরা আসবে, এই ধাতুগুলো যদি থাকে, 3 নাম্বার এইগুলো আসছে, এই ধাতুগুলো যদি থাকে তখন আমি তুমুন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যতটা সহজ মনে হতো ততটা সহজ কিন্তু নয়, আবার খুব কঠিনও নয়। তাহলে এই ধাতুগুলো আমাকে মনে রাখতে হবে, যে মৃত্যুকালে কং রক্ষিতুম স্বপ্নতি, মৃত্যুকাল উপস্থিত হলে কে কাকে রক্ষা করতে সমর্থ হয়। ক নর্তিতুম জানাতি, স নর্তিতুম জানাতি, সে নাচতে জানে,
তাহলে জ্ঞা ধাতুর প্রয়োগ রয়েছে জানাতিতে। বৃত্ত কার্যম কর্তুম আরভতে, বৃত্তটি কাজ করতে শুরু করলো, আরভতে রয়েছে। রব ধাতুর প্রয়োগ রয়েছে। ভাবান মাং খন্তুম অর্হতি, অর্হ ধাতুর প্রয়োগ রয়েছে, তাই খন্তুম হয়েছে। ভক্তুম অস্তি, অস ধাতুর প্রয়োগ রয়েছে, তাও এখানে তুমুন হয়েছে। দূত বক্তুম প্রক্রমতে, দূত বলা শুরু করলো, তাহলে প্রক্রম ধাতুর প্রয়োগ রয়েছে। ক্রম ধাতুর আগে উপসর্গ থাকলেও কোনো সমস্যা নেই। এই ধাতুগুলো থাকলে কিন্তু মাথায় রাখতে হবে যে তুমুন হয়। 4 নাম্বার কি বলছে দেখো, পর্যাপ্তি বচনেষু অলম অর্থেষু। বলছে পর্যাপ্তি বচন মানে যথাযথ হয়েছে, হ্যাঁ, সার্থক হয়েছে, সমর্থ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ, পারদর্শী আছো, নিপুণ আছো, কুশল আছো, এইরকম যদি শব্দের প্রয়োগ থাকে শব্দযোগে তুমুন হয়। কি কি শব্দ দেখো, সব বালক গাতুম সমর্থ, সেই বালকটি গান করতে সমর্থ, তাহলে এই সমর্থ যোগে তুমুন হয়ে গেল। সমর্থ থাকলে তার আগের শব্দে তুমুন করা যায়। সে গান করতে পটু, তাহলেও হবে গাতুম, এখানে একটা স্ল্যাশ হবে। স গাতুম অলম, গান করতে সমর্থ, এটা সমর্থার্থক অলম। আর যদি নিষেধার্থক অলম হয় তাহলে তাজ করতে হবে। সে গাতুম নিপুণ, গাতুম কুশল, গান করতে নিপুণ কুশল, মানে সবকটা পারদর্শী অর্থ বোঝাচ্ছে, সমর্থ অর্থ বোঝাচ্ছে। তাহলে সমর্থ অর্থ বা পর্যাপ্তি বোঝালেই তুমুন করা যায়। আর একটা কি শেষ সূত্র, কাল, সময়, বেলা, সুতুমুন, এই শব্দগুলো থাকলে তুমুন হবে। কেমন, অধুনা গন্তুম কালো, এখন যাবার সময় উপস্থিত হয়েছে, তাহলে দেখো কাল শব্দ রয়েছে, তাই তুমুন হয়েছে। এখানে কিন্তু কোথাও এক কর্তৃক, দ্বি কর্তৃক, বহু কর্তৃক এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ, বা নিমিত্ত বোধক কোনো ব্যাপার নেই কিন্তু। এখানে এই দুটোতে কোথাও দেখো সেই আগের নিয়মগুলো ফলো হয়নি, এটা শুধুমাত্র শব্দযোগে তুমুন হয়েছে। সময় পঠিতুম, এখন তোমাদের পড়ার সময়, প্রাতঃ পঠিতুম সময়ও, তাহলে সময় যোগে পঠিতুমে তুমুন হলো। শয়িতুম বেলা, এখন শোয়ার সময়। অবসর অয়ম আত্মানম প্রকাশয়িতুম, নিজেকে প্রকাশ করার সময়, প্রকাশয়িতুম। তাহলে অবসর, অবসর মানেও সময়, সুতরাং সময়বাচক শব্দ হলেও কিন্তু তুমুন প্রত্যয় হবে। আচ্ছা, বাংলায় যখন বাক্য থাকবে, বাংলায় দেখবে তে থাকবে। হ্যাঁ, শুধু তে থাকলেই যে তুমুন হবে তা নয় কিন্তু। একটু আগেই বলেছি যে করতে যাচ্ছে, খেতে যাচ্ছে, ঠিক ঠিক আছে, কিন্তু যখন বললাম বালকটিকে আমি হাসতে দেখেছিলাম, তে থাকলেই যে তুমুন হবে তা নয়, কারণ আমাকে খুঁজে বের করতে হবে কি, যে নিমিত্ত বোধক ক্রিয়া আছে কি না, 2, তারপরে ক্রিয়ার্থা ক্রিয়া আছে কি না, অথবা সেই ক্রিয়ার্থা ক্রিয়ার জায়গাতে ইচ্ছতি ধাতু আছে কি না, বা স্বপ্নতি, জানাতি, আরভতে ইত্যাদি ধাতু আছে কি না, এগুলো আমাকে জানতে হবে। এবং কোনো বিশেষ শব্দ আছে কি না, তখনই তুমুন হয়। এতগুলো নিয়ম মাথায় রাখতে হয়, তবেই তুমুনটা পড়তে হবে। কিন্তু অনেক সময় আমরা কি করি, তে আছে মানে তুমুন করে দিতে হবে। আমি তাকে পড়তে দেখেছিলাম, আরে পড়তে পঠিতুম অপশ্যম, কী অসুবিধা আছে? না, টেকনিক্যালি ভুল হয়ে যাবে। শুনতে হয়তো মনে হবে ঠিক, কিন্তু না, খেয়াল করে দেখো, আমি হলো কর্তা, এই আমি কোন কাজটা করছি ভালো করে খেয়াল করো তো, দেখেছিলাম, দেখার কাজটা করছি। পড়ার কাজটা কি আমি করছিলাম? আমি জানলা দিয়ে দেখছি ও পড়ছে, তো পড়ার কাজটা তো আমি করছি না, অন্য একজন পড়ছে, এই লোকটা পড়ছে, তাকে পড়তে দেখেছিলাম। তাহলে দুটো আলাদা কর্তা, আলাদা ক্রিয়া, এই রকম হলে কিন্তু তুমুন করা যাবে না। তাহলে এই তাকে পড়তে, পঠনরত তাকে, এইভাবে করতে, পঠন রতম ত্বম অপশ্যম, এইভাবে করতে পারো। অথবা পঠযুক্ত সত্রিও করতে পারো, পঠন্তং তম অপশ্যম, তাকে, হ্যাঁ, ঠিকই আছে। তাহলে পঠ যুক্ত সত্রী করে পঠন্তম, এরকম রূপটা হয়েছে। তাহলে এখানে নিমিত্তার্থ কিন্তু নেই, যেটা আমি কিন্তু প্রথমেই চেক করতে হচ্ছে, যে প্রথমে নিমিত্ত থাকতে হবে, হ্যাঁ, তারপরে ইচ্ছার্থক ধাতু থাকতে পারে, বা ক্রিয়ার্থা ক্রিয়া থাকতে পারে, বা ওই স্বপ্নতি ইত্যাদি ধাতু থাকতে পারে, বা বিভিন্ন শব্দ থাকতে পারে। এই 4-5টা নিয়ম হলে তবেই তুমুন হবে। তার বাইরে যদি হয় তাহলে কিন্তু তুমুন হবে না, সে যতই তে থাকুক না কেন। তে থাকলে তো মনে হয় এটা বাচ্চাদের নিয়ম, 7-এর নিয়ম, ঠিক আছে, এটা তোমাদের জন্য নয়। কারণ এই ধরনের বাক্য অশুদ্ধিতে প্রায়শই থাকে, এই ধরনের বাক্য অশুদ্ধিতে থাকতে পারে, এই জন্যই তুমুন পড়াটা আবশ্যক। আচ্ছা, তাহলে তুমুন প্রত্যয়ান্ত পদ জানতে হবে। কি করে পড়বো দেখবো, স্বরান্ত ধাতুতে কীরকম চেঞ্জ হয়েছে। স্বরান্ত ধাতু দেখো জ্ঞা ধাতু রয়েছে, তার সঙ্গে তুমুন,
তুমুনের কি থাকবে বলেছি, তুম থাকে, তয় রস্য ময় অসন্ত, তাহলে গ্যাস সঙ্গে দেখো এই যে তুম বসিয়ে দাও, হয়ে গেল জ্ঞাতুম। স্তু, স্তুতে দেখো কি হয়েছে, রস্যুকারটা ওকার হয়ে গেছে, ম্যাক্সিমাম জায়গাতে রস্যুকারটা ওকার হয়ে যায়, গুণ হয়ে যাচ্ছে, তাই स्तो তার সঙ্গে তুম বসিয়ে দাও, स्तो তুম। এই চেঞ্জেসগুলো খেয়াল করো, কোথায় কি চেঞ্জ হয়েছে, রস্যুটা ওকার হয়েছে। এবার যেখানে এখানে রস্যুটা ওকার হয়েছে সেই ধাতুগুলো দেখে নাও। ক্রি, কি হয়েছে, রিটা সন্ধিতে অর হয়েছে, গুণ হয়েছে, ক্রি যুক্ত অর কর, তার সঙ্গে দেখো তুম বসিয়ে দাও, কর তুম। তাহলে হ্রি যুক্ত তমন হর তুম, দ্রি যুক্ত তমন দর তুম, ধ্রি যুক্ত তমন ধর তুম, একই রকম, সব কটা একই রকম। চি যুক্ত তুমুন, তাহলে রস্যুকারটা যদি ওকার হয় তাহলে রস্যিকারটা কি হবে, তার গুণ হয়ে একার হয়ে যাবে, চেতুম, সেম সেম নিয়ম। এবার যেখানে যেখানে রস্যিকারান্ত ধাতু জি যুক্ত তুমুন জেতুম, চি যুক্ত তুমুন চেতুম, এইভাবে দেখতে হবে। আচ্ছা, ব্রু ধাতু, দীর্ঘকারান্ত ধাতু, বয়রা ফেলা দীর্ঘ, এই ধাতুটা কি হয়েছে, ব্রুটা বচ হয়ে গেছে, ব্রুটা বচ হয়েছে, তার সঙ্গে তুমুন হয়েছে, বচ যুক্ত তুমুন করলে বক্তুম, চটা আবার ক হয়ে যায়, তারপর তুমুন হয়ে যায় বক্তুম, একটু আলাদা, এটাকে একটু মাথায় রাখতে হবে যে বচ যুক্ত তুমুন করলেও বক্তুম হয়, ব্রু প্লাস তুমুন করলেও বক্তুম হয়, এটা একটু দেখতে। কিন্তু বদযুক্ত তুমুন করলে হয় বদিতুম, হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার ব্যঞ্জনান্ত ধাতুটা কীরকম, তাহলে এই স্বরান্ত ধাতুর মধ্যে তুমি কী করলে, দুটো তিনটে নিয়ম পেলে, যে জ্ঞা যুক্ত তোমার যা আছে তাই থাকে, স্তুতে গুণ হয়ে গেছে, কৃতেও গুণ হয়েছে, চিতেও গুণ হয়েছে, তিনটে দেখো একটাই নিয়ম, আর এই জায়গাটা একটু আলাদা হয়েছে, এরকম দুটো তিনটে নিয়ম তুমি স্বরান্ত ধাতুতে করো। ব্যঞ্জনান্ত ধাতুতে এবার পড়ার সময় দেখো কী লেখা রয়েছে, এবার পয়েন্ট করবে, 1 নম্বর পয়েন্টে এইগুলো পেলে, 2 নম্বর পয়েন্টে এইগুলো পেলে, 3 নম্বর পয়েন্টে এইগুলো পেলে, যেই বই পড়ছো তার পাশে পেন্সিল দিয়ে দিয়ে লেখো যখন পড়বে। আচ্ছা, চূর যুক্ত তুমুন, এটা চূড়াদিগণীয় ধাতু, কিছু চূড়াদিগণীয় ধাতু রয়েছে সেখানে সবসময় এই অন্তঃস্থয় রশ্মিটা অটোমেটিক চলে আসে, নিচ নিজন্ত ধাতু বলা হয় এদেরকে, হ্যাঁ, নিজন্ত মানে এরা সবসময় এই নিচের জ থাকে, জটা অটোমেটিক চলে আসে। তাহলে চূর ধাতুর এই যে রস্যুকারটা, রস্যুকারটা কী হবে, গুণ হবে, গুণ হয়ে কী কার হয়ে যায়, রস্যুকারটা ওকার হয়ে যায়, হয়ে গেল চয় ওকার। তারপর হচ্ছে র, তাহলে চূরটা হলো চোর, তারপর একটা ইট আগম ঘটে, ইটের ই থাকে, ইটের ই থাকে, তাহলে চোর ই হয়ে গেল চোরি, না চোর ইটটা এখানে হবে না, ইটটা যেহেতু নিজন্ত ধাতু, নিজন্তের পরে হবে, নিজন্তের পরে ইটটা আনো, হয়ে গেল চোরই, ইটটা এখানে হবে না, এটা মুছে দিই দাঁড়ো, নিজন্ত ধাতুতে ইটটা পরে আসবে। নিজন্ত ধাতুতে কি হলো, চুরটা চোর হলো, তারপর নিজন্তের ইয়টা এলো, তারপর ইট আগমে চোরই হলো, তারপর তুমুনের দেখো কিচ্ছু চেঞ্জ হয় না, তুমি থাকে। ঠিক একই রকম স্পৃহ, স্পৃহ দেখো স্পৃহ ই এইটুকু হলো, তার সঙ্গে তুম হলো। বিদ ধাতু দেখো, বিদের বয় রশ্মিটা কী হয়ে গেল, একার হয়ে গেল, ঠিক সব জায়গায় গুণ হচ্ছে, রস্যুটা ওকার হচ্ছে, স্পৃহতে হয়নি, বাকি যা স্পৃহতে হয়নি, যেটা খেয়াল রাখো। বিদ্ধাতুতে একার হয়ে গেল। বেদি, বেদিতে কী হয়েছে, একটা রশ্মি এসেছে মানে ইট আগম ঘটেছে। আচ্ছা, অনুপূর্ব গ্রহ, গ্রহ ধাতুটা আমি সব সময় বলি ইম্পর্টেন্ট, গ্রহ ধাতুর প্রত্যয়ান্ত রূপ বলো আর গ্রহ ধাতুর যাই বলো, গ্রহ ধাতুর ধাতুরূপ বলো, সবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে অনুপূর্ব গ্রহ, তাহলে অনুগ্রহ, তারপরে ইটের রশ্মিকারটা এখানে দীর্ঘিকার হয়ে যায়, এটা একটু আলাদা, তাহলে অনুগ্রহী, আর তারপরে তুম বসিয়ে দাও, হয়ে গেল অনুগ্রহীতুম। আচ্ছা, এইবার দেখো দহ ধাতু, দুহ ধাতু মানে দহন করা, দহ ধাতু আছে, দুহ ধাতু আছে, তাহলে দুহযুক্ত তুমুন করলে হলো রস্যুকারটা কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল দোহা। আর এই হটা হয়ে যাচ্ছে দেখো গ হয়ে গেল, আর তুমুনের তুটা ধু হয়ে গেল, হ্যাঁ, দগ্ধুম, গয় ধয় রস্যু ময় অসন্ত, তাহলে এইটা একটু আলাদা রকমের, অনেকগুলো চেঞ্জ হয়েছে এর মধ্যে, এইগুলোকে মার্ক করে রাখতে হবে, গোল করে রাখতে হবে, যেটা সম্পূর্ণ আলাদা। তারপরে দেখো যেখানে যেন হ রয়েছে সেইখানে সেখানে চেঞ্জেসগুলো অন্যরকম হয়। সহযুক্ত তুমুন ষঢুম, ঢ হয়ে যাচ্ছে, সহিতুম হয়, ষঢুম হয়। লিহযুক্ত তুমুন লেঢুম, ঢ হয়ে যাচ্ছে, হ যেখানে যেখানে আছে। তাহলে দহযুক্ত
দহযুক্ত তুমুন, দহ এটা দগ্ধুম, আর দহযুক্ত তুমুনটাও তাহলে দেখবে। দুহযুক্ত তুমুন যখন দেখেছো তাহলে দহযুক্ত তুমুনও দেখতে হবে, মানে একটা দহন করা, একটা দহন করা, মানে একটা দুধ দহন করছে আর একটা পুড়িয়ে দিচ্ছে আগুনে। তাহলে এই ধাতুগুলোকে কিভাবে কিভাবে ধাতুগুলিতে কিভাবে কিভাবে চেঞ্জেস হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে। দেখে দেখবে গোটা 10 থেকে 12টা তুমি একটু আলাদা পেয়েছো, এরকম দগ্ধুম এরকম ধরনের আলাদা পেয়েছো, সেই আলাদাগুলোকে একটু ভালো করে পড়ো, বাকিগুলি তোমার তো নিয়মেই মিলে যাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যয়গুলো দেখতে হবে। আচ্ছা, বাড়ির কাজ দিচ্ছি এখানে, যে পিতা তার পুত্রীকে দেখতে যাচ্ছেন। পিতা তার পুত্রীকে দেখতে যাচ্ছেন, দুটো কাজ রয়েছে। ক্রিয়াপদকে চেনো আগে, দেখতে একটা কাজ, যাচ্ছেন একটা কাজ। কে করছে এই কাজটা? দুটো কাজই পিতা করছেন, পিতা নামক কর্তাই দুটো কাজই করছে, আলাদা কেউ করছে না কিন্তু। দেখার কাজও পিতা করবেন, যাওয়ার কাজও পিতা করছেন। এবং দেখো, দেখতে এই কাজটা কিন্তু এখনো হয়নি। কেন যাচ্ছেন? উত্তর পাচ্ছ দেখতে। তাহলে এইটা হচ্ছে নিমিত্তবোধক ক্রিয়া, অবশ্যই সেটা অসমাপিকা ক্রিয়া, নিমিত্তবোধক অসমাপিকা ক্রিয়া। এবং পরে কে রয়েছে? পরে ক্রিয়ার্থা ক্রিয়া রয়েছে। তাহলে পরে ক্রিয়ার্থা ক্রিয়া রয়েছে, এইখানে আমরা তুমুন করতে পারি। এই 3-4টে নিয়ম মেনে তবেই তুমুন করতে পারি। তাহলে কি করে? পিতা তস্য কন্যাম পুত্রীম দুটোই করতে পারো, তনুজাম করতে পারো, দ্রষ্টুম গচ্ছতি, এইভাবে অনুবাদ করবে। এইভাবে বাকি সব অনুবাদগুলি বাড়িতে তোমরা করবে। আচ্ছা, এবার যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো আজকের পড়ার বিষয়ে। স্যার। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আগের এই প্রতি সমাজটা বলেছিলেন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে কি থাকতে হবে স্যার? প্রত্যয়ান্ত পদ হলেই গতি সমাস বলে দেবে। আচ্ছা। মানে প্রত্যয়ান্ত পদ মানে নয়, মানে যদি যুক্ত হয়, মানে আগে উপসর্গ আছে, যেমন প্রগত, সেখানে কিন্তু আবার প্র পরা থাকলে প্রাদি তৎপুরুষ হয়ে যাবে। তুমি খেয়াল করো, যেখানে লব প্রত্যয় আদি রয়েছে, তাজ প্রত্যয় রয়েছে, তাজ প্রত্যয় উপসর্গ থাকে না, লব প্রত্যয়ের ক্ষেত্রেই গতি সমাসটা মানো। আর যখন গতি সমাস পড়ো তখন আরও দু একটা বলে দেবো। ঠিক আছে স্যার। দাদা, ওই যে জায়গাটা তুমি কতগুলো ধাতু বললে না পানিনির সূত্রের ওখানে, একমাত্র কি ওই ধাতুগুলো হলেই হবে হ্যাঁ তুমুন? হ্যাঁ হ্যাঁ, ওগুলো এটা ছাড়া পানিনি, সম্ভব? হ্যাঁ ওগুলো ছাড়া আরও হয়তো পানিনি সূত্র থাকতে পারে, ঠিক আছে। মানে কটা? এইটা একটা সূত্র পানিনির, এটা কিন্তু কোনো আমি আলাদা করে নিয়ম তৈরি করিনি, এইটাই সূত্র, এটা পুরোটাই সূত্র একটা। এটা পানিনির সূত্র যে এই ধাতুগুলো যদি পরে থাকে তাহলে নিমিত্তবোধক হলে তুমুন করা যাবে। হ্যাঁ, তারপরে কি এখানে অন্য কিছু থাকলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। যেমন আমরা তো নিজেরাই করছি অনেক জায়গাতে, কিন্তু এইগুলো থাকলে তুমুন ছাড়া আর কিছু করা যাবে না। আমরা যেমন আর ধরো, নিচে নিচে যে আরেকটা লাইন আছে, তদর্থ বিশিষ্ট ধাতু, মানে এই হ্যাঁ অর্থে অন্য। ঠিক, হতেই পারে। আচ্ছা, ঠিক যেমন আছে। জানাতি না থাকে, যদি জানাতির জায়গায় যদি বিধাতুর প্রয়োগ থাকে তাহলে কি হবে না? ওই একই রকম ভাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এইগুলো হচ্ছে হ্যাঁ মেইন বলছি, নিয়ম। তুমুনে আরো অনেক সূত্র আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রধান প্রধান, এগুলো না করলে নয় একদম। হ্যাঁ বলো আচ্ছা, দেবদাস। নিমিত্তবোধক ক্রিয়াটাই কি ক্রিয়ার্থ উপপদ? না, ক্রিয়ার্থা ক্রিয়া হচ্ছে পরেরটা, যেটা সমাপিকা ক্রিয়া। আর নিমিত্তবোধক ক্রিয়াটা হচ্ছে আগেরটা, যে ক্রিয়ার্থা ক্রিয়াটা কেন করছো তুমি, সেইটাই হচ্ছে নিমিত্তবোধক ক্রিয়া। তুমি যাচ্ছ, যাওয়াটা হচ্ছে সাধারণ একটা সমাপিকা ক্রিয়া, যে আমি বই পড়ছি, তাই না? আমি বই কিনতে যাচ্ছি, আমি যাচ্ছি, এটা একটা সাধারণ ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। কিন্তু যখনই বললাম বই কিনতে যাচ্ছি, কেন যাচ্ছ, ওই কেনর উত্তর যেটা, সেটাই নিমিত্ত, সেটাই তোমার উদ্দেশ্যমূলক ক্রিয়া। কেনাটা হচ্ছে উদ্দেশ্যমূলক ক্রিয়া, এইটাই হচ্ছে নিমিত্ত বোধক ক্রিয়া। না, আমি বলছি নিমিত্তবোধক ক্রিয়াটা কি ক্রিয়ার্থ ক্রিয়া উপপদ আর কি, ক্রিয়ার্থ হ্যাঁ, উপপদ যেটা বলে। না উপপদ মানে নিকটে স্থিত পদকে উপপদ বলা হয়। আর হ্যাঁ, ওই ক্রিয়ার্থা ক্রিয়ার ক্রিয়াটা, সামনে যে ক্রিয়াটা থাকবে সেইটা হ্যাঁ আর কি। হ্যাঁ, ওইটা ক্রিয়ার্থা ক্রিয়াটা নিকটে থাকতে হবে।
ঠিক আছে, একদম পাশাপাশি থাকতে হবে। এই নয় যে এখানে একটু আবার অনেকটা বাক্য বলার পরে আবার ওখানে থাকলো, এরকম নয়। পাশাপাশি থাকতে হবে। পড়তে যাচ্ছে, করতে চাইছে, নাচতে জানে, এরকম। আচ্ছা, আর কেউ? আচ্ছা, গতদিনের প্রত্যয়ের অনুবাদ কে কে করেছো? আমি করেছি একটা, কোনটা দেখছি। কাজ কৃত্য প্রত্যয়দের, প্রত্যয়ের দাঁড়া এক মিনিট, গুলো আমিও করেছি আমি। প্রত্যয়ের গুলো করেছি। ঋত্য প্রত্যয়গুলো গত করেছো, আর দিনেরটা তাঁচগুলো করিনি। করেছো? তাঁচ দিয়ে, হ্যাঁ, তার কাজ দিয়ে দাদা করছি। ঠিক আছে, তাঁচটা আগে বের করি। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিনে? স্ক্রিন তো শেয়ার করিনি আমি, স্ক্রিন দেখা যাবে কি করে? দেখবো, একটু অনুবাদ প্র্যাকটিসও কিন্তু জরুরি। আচ্ছা, অনুবাদ পরতে দেখতে বাজে লাগছে, হ্যাঁ। আর তা প্রত্যয় প্রয়োগ করে অনুবাদ দেখো। রমেশ বাড়ি গিয়ে খেলছে। রমেশ গৃহম গত্বা ক্রীড়তি। রমেশ গৃহম গত্বা ক্রীড়তি। নৃত্যরত খেলনাটি দেখে বালকটি আনন্দিত হচ্ছে। নৃত্যরতম ক্রীড়নকম দৃष्ट्वा। নৃত্যরতম ক্রীড়নকং দৃष्ट्वा বালক আনন্দিতঃ ভবতি। কিছুক্ষণ চিন্তা করে রুক্মিণী বললেন, যেও না। কিছুক্ষণ চিন্তা করে, কিছুক্ষণ, ক্ষণম, হ্যাঁ, ক্ষীয় মূর্ধন্য অনুসার, ক্ষণম চিন্তয়িত্বা, চিন্ত ধাতুর সঙ্গে তাজ করো, চিন্তয়িত্বা। যদি লপ করতে চাও লপ হবে, বিচিন্ত করতে হবে তখন, বয়রসী চয়রসী নয় তো যখালা, বিচিন্তীয় মানেও চিন্তা করে, তাহলে ক্ষণং চিন্তয়িত্বা রুক্মিণী অবদৎ। কমা ড্যাশ অবশ্যই দিতে হবে, কোটেশন যেমন যেমন আছে থাকবে, মাঝখানে যেও না আছে, হবে মা গচ্ছ। তাহলে ক্ষণম চিন্তয়িত্বা রুক্মিণী অবদৎ মা গচ্ছ। দক্ষিণা গ্রহণ করে শিষ্টাচারী, এটা শিষ্টা হবে, দক্ষিণা গ্রহণ করে শিষ্টাচারী ব্রাহ্মণগণ প্রস্থান করলেন। তাহলে দক্ষিণা গ্রহণ করে, দক্ষিণাম গৃহীত্বা, কি গ্রহণ করলেন? দক্ষিণা, তাই কর্মে দ্বিতীয়া করলাম, দক্ষিণাম গৃহীত্বা। গ্রহ ধাতুর সঙ্গে তাজ করো, গৃহীত্বা, হয় দীর্ঘ হয়ে যাবে কিন্তু, কারণ গ্রহ ধাতুতে সবসময় বলেছি একটু অন্যরকম, গৃহীত্বা। শিষ্টাচারী ব্রাহ্মণা, দেখো ব্রাহ্মণ গণ আছে, তাহলে এই শিষ্টাচারী শব্দটা শিষ্টাচারীন শব্দ। এবার শিষ্টাচারীন কি করে করবো? গুণিনের মতো করো, শিষ্টাচারী ন, গুণিন যেমন হয় গয়রস্যু মূর্ধন্যয় রশ্মি রসিকার হয়ে যাচ্ছে, সেরকম শিষ্টাচায়কার রয় রশ্মি মূর্ধন্য ন হবে এখানে। কেন? আগে র রয়েছে তাই, কিন্তু গুণিতে কিন্তু র নেই, তাই গুণী ন দন্ত নয় হবে। তাহলে শিষ্টাচারী ন ব্রাহ্মণা, হ্যাঁ, ব্রাহ্মণা প্রস্থান করলেন। প্রস্থান করা কি হবে? প্রস্থান করা সংস্কৃত কি করা যেতে পারে বলো? গতবান করে দাও, গতবন্ত করে দাও, তাহলেও হবে। গতবন্ত, চলে গেলেন, গেলেন। গতবন্ত, প্রত্যাগত, প্রতিগতবন্তও করা যেতে পারে, কিন্তু তার থেকে গতবন্তই করো। গতবন্ত কি করে করলাম? গতবৎ মূল শব্দ, গম ধাতুর সঙ্গে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, প্রপূর্বক স্থা প্রস্তুত ধাতু দিয়েও, হ্যাঁ, প্রপূর্বক স্থা ধাতু দিয়েও করতে পারো। প্র যুক্ত স্থা, প্রস্থা, তার সঙ্গে তবতু করো, প্রস্থিত বত হবে, তার সঙ্গে প্রথমার বহু বচন করো, প্রস্থিত বন্ত করো, হ্যাঁ, প্রস্থিত বন্তঃ, এটা করতে পারো। অথবা লং লকার যদি করো, তাহলে স্থা ধাতুর লং লকার প্রথম পুরুষের বহুবচন কি হয়?
অতিষ্ঠৎ দতাম অন, হ্যাঁ অতিষ্ঠন হয়, তাহলে অতিষ্ঠন, তাহলে প্রাতিষ্ঠন, এরকম একটা কঠিন রূপ কিন্তু করতে হবে, দরকার নেই। তুমি কি করো, প্রধাতু প্র উপসর্গ নাও, তার সঙ্গে স্থিতবন্ত, তাহলে প্রস্থিতবন্ত করে দাও, অতীতকালেই আছে। একাকী আমাকে পরিত্যাগ করে তুমি কোথায় যাচ্ছ, তাহলে একাকী আমাকে পরিত্যাগ করে, কাকে পরিত্যাগ করছে, আমাকে পরিত্যাগ করছে, তাহলে এই আমাকে কি হবে, কর্ম হয়ে যাবে, এবং তার বিশেষণ হচ্ছে একাকী, তাহলে এটাও কি করতে হবে, কর্ম করতে হবে। হ্যাঁ, তাহলে একাকী শব্দটা ওই শিষ্টাচারী শব্দের মতোই, তাহলে শিষ্টাচারী শব্দে যেমন হয়েছে একাকী শব্দ একাকীন শব্দ হয়ে যাচ্ছে, তার দ্বিতীয় এক বচন করো, একাকী নাম রসিকার হয়ে যাচ্ছে গুণিন শব্দের মতো, একাকী নাম আমাকে, অস্মৎ দ্বিতীয় এক বচন করো, মাং, একাকিনাং মাং পরিত্যাগ করে, পরিত্যজ্য, এটা কিন্তু লব প্রত্যয় হয়ে গেল, এটা কিন্তু তাজ করলাম না। আর যদি তাজ করি তাহলে ত্যাক্তবা করতে হবে, তয় যা ফেলা কয় তয় বয় আকার। হ্যাঁ, একাকিনাং মাং ত্যাক্তবা ত্বম কুত্র গচ্ছসি, তম তয় বা ময় হসন্ত, তম কুত্র গচ্ছসি, অথবা ভবান কুত্র গচ্ছতি, দুটোই করতে পারো। নেক্সট, দীর্ঘ পথ পার করে বণিক তার গৃহে ফিরলো, তাহলে দীর্ঘ পথ পার করে, এই যে তাজ প্রত্যয় হচ্ছে তার আগের অংশটা কর্ম, কি পার করলো সেইটা হচ্ছে তার আগে রয়েছে, তো সেটা কর্ম করতে হবে, দ্বিতীয় এক বচন করতে হবে কর্মে, মানে এখানে একটা রয়েছে তাই এক বচন করতে হবে। দীর্ঘম পন্থানম অতিক্রম্য, পার করে মানে অতিক্রম ধাতু, তারপরে লপ করো অতিক্রম্য, দীর্ঘম পন্থানম অতিক্রম্য বণিক তস্য গৃহম প্রত্যাগচ্ছতি স্ম, বা প্রত্যাগত, হ্যাঁ প্রত্যাগত, হ্যাঁ প্রত্যাগত করা যাবে না, এটা আবার অতীতকালে রয়েছে তো, গম ধাতুর ত করে, হ্যাঁ গম ধাতু গমনার্থ ধাতুর যোগে ত প্রত্যয় করা যায়, প্রত্যাগত করা যাবে, গৃহে প্রত্যাগত। আচ্ছা, পিতা ক্রুদ্ধ হয়ে ছেলেকে পরিত্যাগ করলেন, তাহলে কে ক্রুদ্ধ হলেন, পিতা, তাহলে প্রথমার এক বচন পিতা ক্রুদ্ধ হয়ে, ক্রুদ্ধভা, কয়রা ফেলার রস্যু, দয় ধয় বয় আকার, তাই তো, না ধয় বয় আকার, ক্রুদ্ধভা, ধয় বয় আকার, ক্রুদ্ধভা, ক্রুদ্ধভা পুত্রম পরিত্যক্তবান, তবতু প্রত্যয় দিয়ে অনুবাদ করা খুব সোজা, তবতু প্রত্যয় দিয়ে, ক্রুদ্ধভা পুত্রম পরিত্যক্তবান, পরিত্যক্তবান। আচ্ছা, বালকটি দুটি আম কিনে ভিখারিকে দান করলো, তাহলে কে কিনলো, বালকটি কিনলো, কর্তা, বালক, এবার দুটি আম, আম শব্দ ফল শব্দের মতো, দ্বিতীয় এক বচন করো, হয়ে যাবে আমরে, ফলম ফলে ফলানি, ফলে তেমন হয়ে যায় আমরে, তাহলে বালক আমরে কিনে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ধাতু কি, ক্রি ধাতু, কয়রা ফেলা দীর্ঘি, কৃত্বা, কয়রা ফেলা দীর্ঘি, তয় বয় আকার, তাহলে বালক বিসর্গ দিতে হবে আমরে, কৃত্বা ভিখারিকে দান করলো, ভিক্ষুকায় দদ, ভিক্ষুকায় যচ্ছতি স্ম, করলো, ল আছে মানে অতীতকালে করবে, ভিক্ষুককে দান করলো, ভিক্ষুকায় যচ্ছতি স্ম, বা অযচ্ছত করতে পারো, বা দত্তবান করতে পারো, হ্যাঁ যচ্ছতি স্ম করতে পারো, অযচ্ছ স্ম যোগে অতীতকাল হয়, অযচ্ছত করতে পারো, লংলকার যোগে করতে পারো, অথবা তবত প্রত্যয় দিয়ে অনুবাদ করতে পারো, দত্তবান করতে পারো। কৃষকের পুত্ররা জমি খনন করে কিছুই পেল না, তাহলে কৃষকস্য পুত্রাহা, ষষ্ঠী হয়েছে সম্বন্ধে ষষ্ঠী, কৃষকস্য পুত্রাহা, কৃষকের পুত্ররা কি খনন করলো, জমি, ক্ষেত্রম, হ্যাঁ খন ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় করলে কি হবে, খনিত্বা না খাতবা, কোনটা হয়, দুটোই হয় বোধহয়, খনয়িত্বা দাদা, হ্যাঁ খনয়িত্বা, খনয়িত্বা না খনিত্বা, রসিকার খনয় অন্তস্থয় আসে নাকি, না এরকম খাতবা হয়, দেখো তো, ক্ষয়কার তয় বয় আকার হয়, খাতবা অথবা খনিত্বা, এই দুটো হবে।
খনিত্বা। হ্যাঁ, খনিত্বা। খাতওয়াটাও হতে পারে। আর এইটাতে না থাকুক, তুমি ওই তপন কুমার অঞ্জয় এই দুটো বই খনিত্বা। খনিত্বা আছে না? খনিত্বা আছে, আর একটা দেখো খাতওয়া আছে কিনা। আচ্ছা, সবার হাতের কাছে হয়তো বই নেই, পরে দেখে নেবে এটা। হ্যাঁ, খনিত্বা কিমপি ন প্রাপ্তবান, পেল না, প্রাপ্তবন্তঃ করতে হবে, যেহেতু অনেকে আছে। তাহলে কৃষকস্য পুত্রা ক্ষেত্রম। দাদা, হ্যাঁ খাদ্য আছে আর খনিত্বা আছে। হ্যাঁ, বললাম না দুটোই হয়, খাতবাও হ্যাঁ হয় হ্যাঁ। খনিত্বাও হয়, দুটোই হয়। এইগুলো অনেক সময় না বিকল্প রূপে আসে, যে খাতবা এর বিকল্প রূপ কি, বা খনিত্বা এর বিকল্প রূপ কি। তাহলে কৃষকস্য পুত্রা পুত্রা ক্ষেত্রম খনিত্বা কিমপি ন প্রাপ্তবন্তঃ করতে হবে। প্রাপ্তবান নয় কিন্তু, প্রাপ্তবন্তঃ করতে হবে। কেন প্রাপ্তবন্ত বললাম? যেহেতু পুত্রাহ রয়েছে। তাহলে কৃষকস্য পুত্রা ক্ষেত্রম খনিত্বা কিমপি ন প্রাপ্তবান, পেল না আছে, ন প্রাপ্তবন্তঃ, প্রাপ্ত ব নয়তয় বিসর্গ করতে হবে। নেক্সট, লতা গান করে পুরস্কার অর্জন করেছে। লতা গান করে গীতওয়া, হ্যাঁ, পুরস্কারম অর্জিতবতী, একদম তবতুতি করে দাও, অর্জিতবতী, পুরস্কারম অর্জিতবতী, অথবা অর্জয়ত বা অর্জতি স্ম, তিনটেই করতে পারো। নেক্সট হচ্ছে ইঁদুরটি জাল ছিঁড়ে সিংহকে মুক্ত করেছিল। ইঁদুর মুশিক জালম ছিত্বা, জালম ছিত্বা, ছয় রশি তয়বয় আকার ছিত্বা, ছিদ্ধাতুর সঙ্গে, ও ছিদ্ধাতুর সঙ্গে তয়বয় আকার করলে কি হয়? ছয় রশি তয় তয়বয় আকার হয়। ছিদ্ধাতুর সঙ্গে ত্বা করলে ছয় রশি তয় তয়বয় আকার হয়, ছিত্বা। তাহলে জালম ছিত্বা সিংহম, জালং চিত্বা সিংহং মুক্ত বান। করেছিল, বাড়িগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাহলে বাড়িগুলি গৃহাণী অগ্নিনা দগ্ধা, আগুনে কিন্তু একার রয়েছে, মানে সপ্তমী করা যাবে না কিন্তু, আগুনের দ্বারা পুড়ে এরকম মানে করতে হবে, আগুনের দ্বারা, অগ্নিনা দগ্ধা। হ্যাঁ, ভস্মীভূত, ভস্মীভূতানি, হ্যাঁ, ভস্মীভূতানি, ভস্মীভূতানি ছাই হয়ে গেছে, কি করা যেতে পারে? ভস্মীভূতানি করা যেতে পারে বোধহয় ভাবে। হ্যাঁ, ভস্মীভূতানি, হ্যাঁ করা যাবে। তাহলে গৃহাণী ভস্মীভূতানি হবে। হ্যাঁ, গৃহাণী অগ্নিনা দগ্ধা ভস্মীভূতানি অভবন, একটা অভবন জুড়ে দাও। ব্যাস, এই কটা ছিল অনুবাদ। দাদা, বল। ওই সিংহকে মুক্ত করেছিল, ওটা সিংহ মুঞ্চতি স্ম করলে হবে না? অবশ্যই হবে। আর একটা ওই ভিখারিকে দান করলে, ওটা দদাতি করলেও তো হবে, দদাতি স্ম। একদম হবে। আর আরেকটা ওরা কি করেছিলেন? আর ওই এইটা না বুঝতে পারছি না, রূপকিনীকে বললেন, আচ্ছা বলেছিলেন তো অতীতকাল, নিঃসন্দেহে বললেনটাও কি অতীতকাল অর্থেই না? মানে অতীতকালেই তো তোমার তাজ প্রত্যয় হবে এমনিতেও, না না, সেই তাজ অর্থে। প্রত্যয় অতীতকালে হবে এরকম কোথায় বললাম? ও। তাজ প্রত্যয়ের সঙ্গে কোনো কালের যোগাযোগ নেই। ও আচ্ছা। এটা বললেন বর্তমান, মানে বললেন যেও না, এটা বর্তমান কাল, বর্তমান কাল আমার মনে হয়েছিল বলে আমি বদতি করেছিলাম। করতে পারো, এটা কি? বললেন, বললেন বললেন ঠিকই আছে, বললেন, এইমাত্র বললেন। বলছেন বললে একটু ভালো হতো, বললেন তো, বলছেন, আমি বললেন, মানে বদতি বলছেন, করেছিলাম, যে বদতি ন গচ্ছ। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক যেটা আরেকটা আছে যেটা ওই ভস্মীভূতানি গৃহাণী, এটা হবে এটা? কিভাবে করবো বলো, তুমি কিভাবে করতে এই চাইছো?
ভস্মীভূত মহবন করলেও তো হবে। ভস্মীভূতম কেন করলাম না বলো তো? বাড়িগুলি ভস্মীভূত হয়েছিল, কিন্তু ভস্মীভূতানি গৃহানি হয়েছে, অর্থাৎ ভস্মীভূত গৃহগুলোর বিভীষণ কাজ করছে এরকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটা হয়েছে ওই ভূ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করে ভূত হয়েছে। এইবার ভূত একটা শব্দ আর ভস্মী একটা শব্দ, ভস্মীভূত করে নতুন একটা শব্দ তৈরি হয়েছে। এই শব্দটা কার বিশেষণ? গৃহের বিশেষণ। ওই জন্য ভস্মীভূতানি অভবন এটা করা যায়, কোনো সমস্যা নেই। তুমি যদি ভস্মীভূতম করো তাহলে এক বচনে করছো, একটা ভস্মীভূত হয়েছিল মানে এরকম হচ্ছে। কিন্তু আছে তো বিশেষ্য পদ অনেকগুলি, গৃহানি অনেকগুলি রয়েছে, তাই ভস্মীভূতানি। আচ্ছা, বুঝা গেল নাকি? এইভাবেই করতে হয়। দাদা বলছি ওগুলো তো বিশেষ বিশেষণ সম্পর্ক তো দাদা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো একই লিঙ্গ একই বিভক্তি একই বচন করলাম। তাই সমরেশ আছো নাকি? দাদা যাক, খুব ভালো লাগলো দেখে। এই প্রত্যেক দিন এরকম গ্রামারের ক্লাস থাকবে। হ্যাঁ, এই আচ্ছা 3 মাস শুধু আচ্ছা গ্রামার গ্রামার হবে, থাকবে সব সময়। আচ্ছা দাদা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করতে পারি। আবার আমরা পরের দিন আবার অন্য কোনো ক্লাসে মিট করব, দেখি সামনের দিন আবার আরেকটা প্রত্যয় করাবো, ঠিক আছে? দাদা আরেকটা একটু বলো না একটু। হ্যাঁ বলো। ওই একাকিটা তো তুমি একাকিন শব্দ ধরে করেছো, ওটা একা করলে হবে না, মানে একা স্ত্রীলিঙ্গ ধরে? একা আমাকে, তাই তো? একা আমাকে, একাকি আমাকে, আমি একাম মাম করেছিলাম। তাহলে একা একটি আমিকে হয়ে গেল। ওটা তো একটা বিশেষণ হয়ে গেল, একাকিত্ব ব্যাপারটা বোঝালো না। ওটা একটি ব্যাপারটাও বোঝাতে পারে তাতে, ঠিক আছে? একটি ও, আমিকে মানে ওই একাকিত্ব ফিলিংটা আসলো না, যে যার কেউ নেই, এই একাকী ব্যাপারটা কিন্তু, হ্যাঁ, মানে এক অস্তি ইতি একাকী, যার মধ্যে একত্বই রয়েছে আর কিছু নেই, এই যে একটা দৃঢ় ফিলিং, দৃঢ় অনুভব, এইটা কিন্তু আসলো না। বুঝলো, একাকী শব্দটা দেওয়াটা বোধহয় একার থেকে একটু বেটার। অ্যাকচুয়ালি কী বলতো না, আমরা শব্দানুবাদ থেকে চেষ্টা করি একটু ভাবানুবাদটা করার। একটু ভাবানুবাদের দিকে গেলেই তখন কি হয়, শব্দ টু শব্দ অনুবাদ না করে একটু তুমি শব্দ চেঞ্জ করে অনুবাদ করতে পারো। একা আমাকে ফেলে যেও না, বাংলায় থাকলে একা আমাকে ফেলে যেও না, তখন তুমি একাকে করো, একাকিন করো, একাকিনম। হ্যাঁ, মাং পরিত্যজ্য মা গচ্ছ, ঠিক একাং আছে। মাং, একাং মাং, মাম একাম। দাদা বলছি দাদা ওটা দাদা একাকিন শব্দ মানে গুণিন শব্দ নয়, করা যায় না দাদা? তাই তো করেছি ওটা, এক অস্তি ইতি, একাকিন, একক, না একাকী হচ্ছে এককম অস্তি ইতি, একাকিন গুণিন, তারপরেই আমরা দ্বিতীয় এক বচন করছি একাকিনম, এইভাবে করেছি। ঠিক আছে, একাং মাংটা করলে যে ভুল বলতে পারবো না আমি, বুঝতে পারলে? কিন্তু হয়তো একটু স্ট্যান্ডার্ড কম, আর কিছুই না। মানে শুনতে ভালো লাগা ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, ওই হতো। ওই ওই ওইটাই শ্রুতি মাধুর্য। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট সকলকে, রাখছি।